ইরা, চলো আমরা বিয়ে করে ফেলি। কি? তোর মতো ছেলেকে আমি বিয়ে করব? তা তুই ভাবলি কি করে? তুমি এসব কি বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো? তাহলে বিয়ে কেন করবে না তুমি? আমি ভালোবাসবো তোর মতো ছেলেকে? নিজের মুখটা কখনো কি আয়নায় দেখেছিস? তাহলে এতদিন যা ছিল এসব কি তাহলে? হুম, সবই মিথ্যা ছিল। কি দোষ ছিল আমার? আমি তো তোমাকে সবকিছু দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি কেন এমনটা করলে আমার সাথে? শোন, আমাকে সুখী করার মতো তোর কাছে কিছু নেই। তোর মেধা ভালো, সেই জন্য তোর সাথে টাইম পাস করেছিলাম এতদিন। তাছাড়া তোর কোনো ভবিষ্যতও আমি দেখতেছি না। তাছাড়া তোকে শুধুমাত্র আমি ইউজ করার জন্য এতদিন তোর কাছে থাকতাম। এখন আমাকে রেজাল্ট দিয়েছে, আমি তো পাশ করেছি, তাই তোর সাথে আমার আর কোনো কিছুই নেই। এত বড় ধোকা তুমি দিতে পারলে আমাকে? হুম, দিলাম। তা কি করবি তুই? আকাশ কোনো কিছু না ভেবে ইরার দুই মুখে দুইটা থাপ্পড় দেয়। এতে করে ঠোঁট কিছুটা ফেটে রক্ত বের হতে থাকে। এইদিকে ইরার জিদে শরীর তো ফেটে যাচ্ছে। তাই তখনই ইরার মাথায় একটা বুদ্ধি এসে পড়ে। আকাশকে ভার্সিটির সবার সামনে খারাপ বানানোর জন্য চিৎকার করতে থাকে। এইদিকে চিৎকার শুনে অনেকে ওখানে আসে। অনেকে এসে জিজ্ঞেস করতে থাকে, আকাশ, ইরা, কি হয়েছে এখানে? আকাশ, ইরার ঠোঁটে রক্ত এলো কোথায় থেকে? তা ওকে জিজ্ঞাসা করুন স্যার। এইদিকে ইরার বান্ধবী আর বন্ধুরা মিলে জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে এরা? এভাবে চিৎকার কেন করছিস? কি হয়েছে এরা তোর? আকাশ কি তোর সাথে কিছু করেছে? আকাশ আমার সাথে। বলেই কান্না করতে থাকে। এইদিকে সবাই তো বুঝতে পারছে না কি হয়েছে এখানে। ভার্সিটির মোটামুটি অনেকে জানে ইরা আর আকাশের প্রেমের কথা, কিন্তু হঠাৎ কি হয়েছে আর ইরা কেন এরকমভাবে চিৎকার করে উঠল তা ওরাও বুঝতে পারছে না। তাই এবার আকাশকে বলে, আকাশ, তুই বল, ইরা কেন চিৎকার করেছে আর ওর ঠোঁটে রক্ত কেন? আমি চর মেরেছি, সেজন্য ঠোঁটে রক্ত ওর। তুই একে ছাড়, কেন মারছিস? তা ওকে জিজ্ঞাসা করো। ইরা, কি হয়েছে বল? আকাশ তোকে মারলো কেন? আকাশ আমার সাথে রুম ডেট করতে চেয়েছিল আমাদের পাশের খুশিতে, কিন্তু আমি রাজি হইনি বলে আমাকে। বলেই কাঁদতে থাকে। এইদিকে ইরার মুখে এরকম কথা শুনে আকাশ তো অবাকই হয়। তার সাথে ওখানে থাকা সবাই খুব অবাক হয়। ওরা তো সবাই আকাশের মুখের দিকে তাকিয়ে আছে আর আকাশ ইরার মুখের দিকে। ছি আকাশ, ছি! তোমার মতো এত মেধাবী ছাত্রের থেকে এরকমটা আমরা কখনো আশা করিনি। মানলাম তোমরা একে অপরকে ভালোবাসো, তাই বলে আকাশ, আজকের দিনে ওকে তুই এমন একটা প্রস্তাব দিবি? ওদের কথা শুনেই যাচ্ছে, কেননা কোনো কিছু বলার মতো না। এইদিকে ইরা তো মিটিমিটি করে হাসে, আবার কেউ তাকালে কান্না করা মুখ বানিয়ে ফেলে। বিশ্বাস করো, আমি ওকে এরকম কথাই বলিনি। বিশ্বাস কর তোরা, ও আমায় সর্বনাশ করতে চেয়েছিল। দেখ আকাশ, তুই কাজটা একদম ঠিক করলি না। তোকে তো আমরা খুব ভালো ছেলে মনে করতাম। তোর মধ্যে যে এমন কিছু লুকিয়ে থাকবে তা তো আমরা বুঝতে পারিনি। আমারই ভুল হয়েছে তোর মতো একটা চরিত্রহীন ছেলের সাথে মেলামেশা করে। এরপর একে একে সবাই আকাশকে যা ইচ্ছে বলতে থাকে আর ও নিজেও সবটা শুনতে থাকে, কেননা ওর কিছু করারও ছিল না। ওর কথা কেউ বিশ্বাস করবে না, কারণ ইরা অনেক বড় ঘরের মেয়ে, বাবার অনেক সম্পত্তি আছে। তাছাড়া আকাশের তেমন কিছুই নেই, টিউশনি করে নিজের খরচ চালিয়ে নেয়। ওখানে সবাই এক এক করে অপমান করতে থাকে, অন্যদিকে ইরা ভালোই মজা নিচ্ছে। আমাকে বিয়ে করার এত শখ না তোর? এবার দেখ আমার সামান্য একটু অ্যাক্টিংয়ে তোকে সবাই কিভাবে অপমান করতেছে। আগে মাথায় আসলে এর চেয়ে বড় অপবাদ তোকে দিয়ে দিতাম। এইদিকে কষ্ট নিয়ে ওখান থেকে চলে আসে ওর বাসায়। ওখানে এসে কাঁদতে থাকে, কেননা ইরা ওকে এইভাবে ইউজ করলো। এইভাবে কষ্ট পাচ্ছে আর কাঁদছে। এখন হয়তো আপনারা অনেকে কিছু বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে। তাহলে চলুন ওদের ভার্সিটির দিনগুলোতে ফিরে যাই। ভার্সিটিতে আকাশ যখন প্রথম এসেছিল, তখন রাস্তার মধ্যে ইরার গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে আকাশ যদিও একটু ব্যথা পায়, কিন্তু তাও কিছু বলেনি। এদিকে ধাক্কা মেরেও ইরা একবারের জন্য গাড়ি থেকে বের হয়েও দেখার প্রয়োজন মনে করেনি। চোখে কি দেখেন না? এভাবে না দেখে কেন গাড়ি চালান? চোখে কি তুই দেখিস না? যদি দেখতি তাহলে তো এরকম কিছু হতো না। আমি তো সাইড দিয়ে যাচ্ছি, আপনি তো উল্টো সাইড দিয়ে এসেছেন। তোর সাহস কি করে হয় মুখে মুখে তর্ক করার? আমি কোথায় তর্ক করলাম? শালা, তোর মুখটা দেখেই আমার দিনটাই মাটি হয়ে গেল। ভেবেছিলাম প্রথম দিন খুব ভালোভাবে কাটবে, কিন্তু তোর জন্য সেসব কিছুই হলোই না।
কোথা থেকে এসে আমার গাড়ি আর মুডটাই খারাপ বানিয়ে দিয়েছিস। দেখুন, আপনার যেখানে ইচ্ছে জানতো। তোদের মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি। প্রথমে এরা ধাক্কা খাবে, তারপর টাকার জন্য বসে থাকবে। তোর মতো ছেলের যদি এইসবের অভ্যাস থাকে তাহলে দূরে গিয়ে বস। দেখুন, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। তোর সাহস তো কম না দেখতেছি। এবার গাড়ি থেকে নেমে আকাশের সামনে যায় আর মুখে 2টা থাপ্পড় দেয়। তোদের মতো ছোট লোকের বাচ্চাদের আমার খুব ভালোভাবেই চেনা আছে। এরপর থেকে যদি তোকে আমার সামনে দেখি তাহলে তোর কি অবস্থা করব তা তো আমি নিজেও জানি না। গরিব হতে পারি, তাই বলে এরকম অপমান সহ্য করা আমার পক্ষে সম্ভব না। আপনি নিজে দোষ করে এখন আমার উপর রাগ দেখাচ্ছেন। সত্য সামনে থেকে। কথাটা বলে আকাশকে একটা ধাক্কা দেয়, এতে গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ওখান থেকে ইরা গাড়িতে উঠে চলে যায়, কিছু বলার ছিল না। তাছাড়া গাড়ির কোনো ক্ষতি করলে উল্টো আকাশকেই তার ক্ষতিপূরণ দিতে হতো। আপনারা তো জানেন আজকাল ছেলেদের কথা না শুনলেও সবাই মেয়েদের কথা ঠিকই শোনে, কেউ ছেলেদের জিজ্ঞেসও করতে রাজি না আসলে কি হয়েছে এখানে। আসলে দোষটা আমাদের সমাজের মানুষগুলোর। এরা মেয়ে দেখলে অন্যের উপরে নিজের জোর দেখাতে পারে, কারণ আজকাল যেসব লোক এইসব করে বেড়ায় তারা অনেকটা কাপুরুষের কাতারে পড়ে। আর এই সব ঘটনা গ্রামের তুলনায় শহরে অনেক বেশি দেখা যায়। আচ্ছা যাক গিয়ে, এখন চলুন গল্পে ফিরে যাই, ভার্সিটিতে। কি রে এরা, তোর আসতে এত লেট হলো কেন? তাছাড়া তোর মন মেজাজও তেমন একটা ভালো মনে হচ্ছে না। রাস্তায় কার সাথে মারামারি করে এলি? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি মারামারি করে এসেছি? দেখে তো মনে না হলেও তোর কথাই মনে হচ্ছে কিছু তো একটা হয়েছে। এরপর আর কি করার, ওদের সবার চাপের কারণে ইরাকে সব কিছু বলতে হয়। সবটা শোনার পর বেশ করেছিস, ওদের মতো ছোট লোকের বাচ্চার সাথেই এরকমই করা দরকার। এখন চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। চল। তাছাড়া দেখতে দেখতে 1 বছর এমনিতেই কেটে যাবে আমাদের। তারপর আমরা কে কোথায় থাকবো তা তো আমরা নিজেরাও জানি না। কেন, তুই কি বিয়ে করে একেবারেই ঘরের বউ হয়ে থাকবি নাকি? যেদিন আমার স্বপ্নের নায়ক আমার সামনে এসে আমাকে জড়িয়ে ধরবে সেদিনই আমি ওকে বিয়ে করে নেব। কি ব্যাপার, একেবারে বিয়ে পর্যন্ত চলে গেলি তুই? ও তোরা বুঝবি না। চল তাহলে ক্লাসে যাই। ওরা ক্লাসে চলে আসে। এইদিকে আকাশ কিছুক্ষণ পর আসে ক্লাসে। কেননা এই ভার্সিটিতে আকাশ অনার্স করেছে, তাই সব স্যারই আকাশকে চেনে। তাই আকাশ যতই লেট করে আসে না কেন, কোনো স্যারই আকাশকে কিছু বলে না। তাই কিছুক্ষণ পর যখন ক্লাসে আসে, স্যার আসবো কি? আসো। তুমি আসতে পারমিশন লাগে নাকি? চলে এসো আর বসে পড়ো। আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, তাই তোমাদের পড়াবো না। সেজন্য আগে তোমাদের সাথে পরিচিত হয়ে নেই। তাই তোমরা এক এক করে দাঁড়াও। নাম আর বাবা মা কী করে আর কোন জেলা থেকে এসেছো তা বলবে, তবে তাড়াতাড়ি করে বলবে। স্যার, আমাকে বলতে হবে? তোমাকে বলতে হবে না, তোমাকে আমরা সব স্যারই প্রায় 4 বছর ধরে চিনি, তাই বাকিরা নিজেদের পরিচয় এক এক করে বলতে থাকো। এরপর বাকিরা এক এক করে বলতে থাকে। এখন আকাশ খেয়াল করে ইরাও এখানে, তাই ইরার দিকে তাকিয়ে দেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে, কি হয়েছে? তুই এভাবেই তাকিয়ে আছিস কেন? এটা ওই ছেলেটাই, কোন ছেলে? যে ছেলের সাথে আমার রাস্তায় ঝগড়া হয়েছে আর তোদের যার কথা বলেছি। কি বলছিস? এই ছেলে আমাদের সাথে থাকবে? আমাদের সাথে থাকতে যাবে কেন? আমাদের সাথেই মনে হয় পড়াশোনা করবে। তাই তো দেখতেছি। একে তো গরিব, তার ওপর পোশাক দেখে তো আমি কি বলবো কিছু বুঝতেই উঠতে পারছি না। এই ছেলেকে তো কিছু করে এই ভার্সিটি থেকে বাহির করতেই হবে। কিন্তু কিভাবে? ভার্সিটির সব স্যারই মনে হচ্ছে ওর পরিচিত। কেউ কি আমাদের কথা বিশ্বাস করবে? অবশ্যই করবে, কিন্তু তার জন্য আমাদের একটা প্ল্যান করতে হবে। কিন্তু এর জন্য ছেলেটার সম্পর্কে জানতে হবে, তাহলে কোথায় আঘাত করলে ও কষ্ট পাবে তা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। আঘাত করেও মনে হয় কোনো কাজ হবে না। তাছাড়া আমাদের কি দরকার ওই ছেলের পেছনে পড়ে থাকার? ওই ছেলের ওর মতো করেই থাকুক, আর আমরা আমাদের মতো করেই থাকি না। তা হবে না, ওই ছেলেকে তো একটা শিক্ষা আমি দিবই। এখন বাসায় চলে যাই আমরা, বাকিটা পরে ভেবে দেখব। তাছাড়া ও আগেও এই ভার্সিটিতে পড়েছে, তার উপর স্যার নিজেও বলেছে এই ছেলেটাকে ওনারা সবাই চেনে। তাই একটা তো উপায় করতেই হবে। কি উপায়? বেশি কিছু না, একজন স্যারের থেকে ওর সম্পর্কে যদি সবকিছু জেনে নিতে পারি তাহলেই হবে। কিন্তু স্যার কি ওর সম্পর্কে বলবে? তাছাড়া আমি একটা কথা বুঝতেই পারছি না,
তুই ওর ক্ষতি করার জন্য কেন এত উঠে পড়ে লেগেছিস? আমি চাই না ওর মতো একটা ফকিন্নির ছেলে আমাদের সাথে পড়ে, তার উপর আমাদের ক্লাসে। এই বলে ইরা ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ তো ওর মতো কাজ করতে থাকে, বিভিন্ন জায়গায় টিউশনি করিয়ে নিজের খরচ বহন করতে থাকে। পরের দিন আকাশ এসে ওর জায়গায় বসে পড়ে। ইরা তখন ইচ্ছে করে আকাশের পাশের সিটে এসে বসে পড়ে। ইরাকে দেখে একটু বিচলিত হলো না, কারণ আকাশ তো তেমন কিছুই জানে না ওদের সম্পর্কে। কিছুক্ষণ পরে স্যার এসে ক্লাস করাতে থাকে। তখন তোমাদের আজকে অঙ্ক দিয়ে শুরু করব। জি স্যার, তাই করুন। এইদিকে ইরাও অনেক মেধাবী, তাই ওর মাথায় একটা বুদ্ধি এসে পড়ে। স্যার, এই অঙ্কটা তো মনে হয় অনেক কঠিন হবে, আমাদের মধ্যে তো মনে হয় কেউ পারবে না। তুমি নিজেও তো অনেক মেধাবী, তুমি যদি না পারো তাহলে আরেকজনের কাছে আশা করা যায়। সে কে স্যার? আকাশ, তুমি বোর্ডে এসে সবাইকে অঙ্কটা করে বুঝিয়ে দাও। স্যার, এই খ্যাত আর গায়া ছেলেটা কি পারবে এই অঙ্কটা করতে? অবশ্যই পারবে। তাছাড়া তোমার বাবাকে আমি চিনি, উনি বলেছে তুমি অনেক মেধাবী ছাত্রী, সব কিছুতেই অনেক ভালো মার্কস পাও তুমি, এমনকি তোমার রেজাল্টও আমি দেখেছি। কিন্তু তুমি ভুলে যাও না, এখানে তোমার থেকে মেধাবী ছাত্র আকাশ। শুধু তোমার থেকে বললে ভুল হবে, এই ভার্সিটির সবার থেকে মেধাবী ও। ওর মতো মেধাবী ছাত্র আমি আমার শিক্ষকতার কেরিয়ারে কখনোই দেখিনি। স্যারের কথা ক্লাসের সবাই যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয় ইরা। কেননা ও এতদিন জানতো ওর চেয়ে মেধাবী আর এই ক্লাসে কেউ নেই, কিন্তু স্যার ওর ভুল ভেঙে দিয়েছে। স্যার কি বলছেন? ওকে তো দেখে মনে হয় না সেরকম কোনো কিছু ওর মধ্যে আছে। সামনের দিক থেকে দেখে কারো পরিচয় যাচাই করতে চাও না, তাহলে জীবনে অনেকবার ঠকতে হবে তোমাদের। বুঝতে পেরেছি স্যার। এইদিকে স্যারের দেওয়া অঙ্কটা বোর্ডের মধ্যে লিখে সবাইকে বোঝাতে থাকে। আকাশের বোঝানো দেখে ওরা তো অবাক হয়ে যায়, কেননা অনেক ভালোভাবে বোঝাচ্ছে, মনে হচ্ছে কোনো স্যার অঙ্কটা করাচ্ছে। সবাই সবটা বুঝে নেয়। অঙ্ক শেষ হওয়ার একটু আগেই সময় শেষ হয়ে যায়। তোমাদের কাজ হলো অঙ্কের বাকি কাজটুকু কালকে করে নিয়ে আসবে। জি স্যার, তাই হবে। স্যার চলে যাওয়ার পর কি রে, ছেলেটা কি আমরা ভেবেছিলাম কি, আর ছেলেটা বের হয়েছে কি? তাই তো দেখতেছি, ভেবেছিলাম ওর শত্রু হব, কিন্তু এখন দেখতেছি এখন কি ওর প্রেমে পড়ে গেলি নাকি? তা না, ওর সাথে বন্ধুত্ব করে ওর ক্ষতি করব। ক্ষতি করতে বন্ধুত্ব হওয়া লাগে? তোরা বুঝবি না। ওর সাথে বন্ধুত্ব হলে ওর সম্পর্কে মোটামুটি সব কিছু জানতে পারবো, তাহলে ওর দুর্বলতার সুযোগ নিতে পারবো অনেক ভালোভাবে। তোর প্ল্যান কাজ করবে কি? ছেলেটা কি তোর সাথে বন্ধুত্ব করবে? সহজে করবে না তা আমি জানি, কিন্তু আস্তে আস্তে সে জায়গা দখল করে নিতে হবে। আমি জানি না তোর মাথায় ঠিক কী প্ল্যান চলতেছে, কিন্তু যাই করছিস না কেন খুব সাবধানেই করিস, দেখিস আবার কোনো বিপদ না চলে আসে। ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন ওরা দেখে আকাশ কিছু ছেলে আর মেয়েদের সাথে বসে আড্ডা দিচ্ছে কথাটা বললে ভুল হবে, আসলে ওরা অঙ্কটার বাকি অংশটা আকাশের কাছ থেকে নিতে চাইছে, তাই ওর সাথে অঙ্কটা নিয়ে আলোচনা করছে। তবে আকাশ সবই বুঝতে পারে, কিন্তু কোনো কিছু বলছে না, কারণ অঙ্কের জন্য হলেও কেউ যে ওর সাথে বন্ধুত্ব করতে চাইছে সেটাই ওর জন্য অনেক, তাই আকাশের কাছে যায়। বুঝতে পারি কি? ও আপনি? হ্যাঁ বসুন। কি পড়াচ্ছ ওদের? পড়াচ্ছি না, ওদের অঙ্কের বাকি অংশটুকু বুঝিয়ে দিচ্ছিলাম। কিন্তু আপনি এখানে কেন এসেছেন? আমি তো এসেছি তোমার সাথে বসে বসে গল্প করার জন্য। দেখুন, গল্প করার মতো আমার কাছে এত সময় নেই, তাই এখন আসতে পারেন। আরে, গল্প করা বলতে তোমার কাছে অঙ্কটা শেখার জন্য এসেছি, তার সাথে তোমার কাছে কিছু সময় কাটানোর জন্য। দেখুন তাহলে, আর বলুন কোন অঙ্কটা করে দিতে হবে। এই তো, যে অঙ্কটা তুমি বোর্ডে করেছিলে। ঠিক আছে, বসো এখানে। এরপর ওখানে বসে পড়ে। কিছুক্ষণ পর অঙ্ক বোঝাতে থাকে। অঙ্ক বোঝানোর মাঝে মাঝে আকাশের হাত ধরে রাখে, তাই আকাশ বারবার হাত সরিয়ে নেয়। কি ব্যাপার, এইভাবে হাত ধরেছেন কেন? আরে, এমনিতে ধরে রেখেছি, তাছাড়া তুমি তো আমাকে ঠিক মতো বুঝাচ্ছ না, তাই হাত ধরে রেখেছি যেন কোথাও পালিয়ে যেতে না পারো। আরে, আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। যেতে কতক্ষণ? বলছি তো, যাব না আমি। দেখো, অঙ্ক না বোঝানো পর্যন্ত আমি তোমার হাত ছাড়ছি না। দেখুন, বোঝার চেষ্টা করুন, আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। আপনি হাতটা ছাড়ুন, কেউ দেখে ফেললে অনেক কিছু ভেবে নিবে।
এই কথা বলতে না বলতেই কোথা থেকে কয়েকটা ছেলে চলে আসে। কি ব্যাপার আপু, উনি কি আপনাকে ডিস্টার্ব করতেছে? আমি কেন ওদের ডিস্টার্ব করব? উল্টো উনি আমাকে ডিস্টার্ব করতেছে। কি, যেখানে ছেলে মেয়েকে ডিস্টার্ব করার কথা সেখানে দেখছি তার উল্টো হচ্ছে। তোমাদের এত কথা বলতে কে করেছে? যাও তো তোমরা এখান থেকে, আমাদের একা থাকতে দাও। বুঝলাম না, যার সাথে কোনো মেয়ে কথা বলতে চায় না সে ছেলের সাথে আপনি এভাবে বসে আছেন। সত্যি ভাই, মানতে হবে আপনাকে, আপনার দ্বারা সব কিছুই হবে। আরে সব কিছু হলেও মেন কাজটাই তো করতে পারবে না, আর ওই কাজ না করতে পারলে তো আরও অনেক বড়ই সমস্যা হয়ে যাবে। বলেই ওরা হাসতে থাকে। ওদের এই হাসির মানে আকাশ ঠিকই বুঝতে পারে, কিন্তু কোনো কথাই বলে না, কারণ এমনিতে কেউ ওর সাথে কথা বলে না। কিছুক্ষণ পর আকাশ ওখান থেকে উঠে যায়। একটু পরে, আমার অঙ্ক বোঝা শেষ, আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে, উঠুন তাহলে। তোর নাম্বারটা দে। নাম্বার কেন? কোনো অঙ্ক না বুঝলে তোমাকে কল দিয়ে জেনে নিব। আমি তো মোবাইল ইউজ করি না। কি, এই যুগে ছেলে হয়ে মোবাইল ইউজ করিস না? আচ্ছা আমার সাথে চল তুই। ছি ছি, আমি এসব করব না। আমি তোকে ওইসব করতে বলিনি, তোকে একটা মোবাইল কিনে দিব, চল। আপনি কেন আমায় মোবাইল কিনে দিতে যাবেন? এই যে আমার অঙ্কে সমস্যা হলে তোমার থেকে জেনে নিতে পারি। আমার তো সমস্যা হয় মাঝে মাঝে অঙ্কে, তাই কল দিতে পারি জানো, কিন্তু তোমার যদি মোবাইল না থাকে তাহলে আমি কি করে তোমাকে কল দিব? সেটা আমি কি করে বলবো? তাছাড়া আমি মোবাইল ইউজ করি না। আকাশের হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়ে কথাটা বলে। দেখুন, আমি পারবো না আপনার দেওয়া ফোন ইউজ করতে। তোকে যা বলেছি তা করবি, নয়তো তোকে আমি গুন্ডা দিয়ে পিটাবো, কথাটা মনে রাখিস। সামান্য একটা ফোনের জন্য আমাকে পেটাবেন? পেটাবো। যদি আমার কথা না শুনিস তাহলে তো তোকে পিটাবোই আমি। না থাক, মোবাইল রেখে দিই তাহলে। এই তো, গুড বয়। তাহলে আমি এখন আসি, রাতে কল দিব, তখন কল রিসিভ করবি মনে করে। 11টার আগে কল দিলে আমি কিন্তু রিসিভ করব না। কেন কেন? আমি তখন পড়বো, পড়া শেষ করে 11টার পরে উঠবো। তখন কিছু বলা থাকলে কল দিবেন। ঠিক আছে, চলি এখন। ওখান থেকে চলে এসে ইরা ওর বান্ধবীদের সবটা জানাতে থাকে। কি কি হয়েছে না হয়েছে সবটা বলে। কি বলছিস? তাহলে তোর ফাঁদে পা দিয়েছে ছেলেটা? এছাড়া আর উপায় আছে কি বল? এতটা কড়াভাবে রেখেছিস ওকে আমি, যে আমার কথা না শুনে যাবে কোথায়? তুই তো পারিস বটে। এরপর কি করবি তাহলে? তুই শুধু দেখ কি করি আমি ওর সাথে। রাতের বেলা ইরা ওর পড়া শেষ করে কল দেয়, কিন্তু রিং হয়ে যাচ্ছে, কিন্তু কল রিসিভ করছে না। তাই কিছুটা বিচলিত হয়ে যায়। 11টার দিকে আকাশ কল রিসিভ করেই, কে বলছেন? আমি বলছি। আমি কে? আমি ইরা বলতেছি। এই নামে তো আমি কাউকে চিনি বলে মনে হয় না। তাহলে আর কোন নামে চিনো শুনি? কোনো নামেই না। তার পরিচয়টা ঠিকভাবে বলেন। যে তোমাকে মোবাইলটা দিয়েছে আমি সেই বলতেছি। ও আপনি? আমি তো বলেছিলাম আপনাকে 11টা আগে কল না দেওয়ার জন্য, কিন্তু আপনি তো 9টা থেকে শুরু করলেন। ওই, আমি কখন কল দিব আর না দিব তা কি তোকে বলতে হবে? থাক, বলতে হবে না। কেন ফোন দিয়েছেন তা বলেন। তার আগে এটা বল, আমি যে তোকে এতগুলো কল দিয়েছি তুই আমার কল কেন রিসিভ করিসনি? আমি তো আগেও বলেছি আমি 11টার পর পড়া শেষ করে তারপর ফ্রি হই। তাহলে এত তাড়াতাড়ি কল দিলে আমি ধরবো কি করে? তাছাড়া মোবাইল রাখার তো অভ্যাস নেই আমার, সেজন্য ফোন রাখি না। কেউ কল করলে বুঝতে পারি না। এরপর থেকে আমি যখনই কল দিব তোকে, তুই সাথে সাথে রিসিভ করবি। দেখুন, আমি আগে বলেছি আমি পড়ার সময় বই ছাড়া অন্য কোনো কিছু সাথে রাখি না। দেখ, ভালো হবে না কিন্তু। দেখুন, এরকম করলে কিন্তু আপনার মোবাইল আপনাকে ফিরিয়ে দিব, কথাটা মনে রাখবেন। না না, ঠিক আছে, আমি 11টার পরই কল দিব। এখন তাহলে ঘুমাও, আর কথা বলতে হবে না। এইদিকে দুজনে কল দেয়। ইরা তো ভেবেই কুল পায় না কি করবে না করবে, কেননা আকাশকে প্রেশার দিয়ে কোনো কাজ করাতে পারছে না সেজন্য। পরের দিন, আচ্ছা ইরা, একটা কাজ করতে পারিস তুই? কি কাজ? তোকে যে তার জন্য প্রেম করতে হবে। আশ্চর্য, কার সাথে প্রেম করব আর কেন করতে যাব তা তো বলবি। আরে আকাশের সাথে প্রেম করবি? দেখ, মস্করা করবি না একদম। ওর কাছে প্রতিশোধ নেওয়ার জন্য আমি বন্ধুত্ব করতে চেয়েছি, সেখানে তুই এখন বলছিস ওর সাথে প্রেম করতে। আসলে তুই কি বোঝাতে চেয়েছিস আমাকে একটু স্পষ্ট করে বলবি কি? দেখ,
তুই প্রথমে ওর সাথে বন্ধুত্ব তো করবি, তার সাথে ওকে প্রেমে চালিয়ে ফাঁসিয়ে ওর রেজাল্ট খারাপ করার চেষ্টা কর। আর ওর রেজাল্ট খারাপ মানে তোর রেজাল্ট ওর চেয়ে বেশি হবে। ব্যাপারটা কি বুঝতে পারছিস তুই? সত্যি তো মাথায় এত বুদ্ধি কবে থেকে আসলো? আমি তো জানতামই না। তা এখন তো জানতে পারলি। সত্যি এরা কিন্তু বুদ্ধিটা খারাপ দেয়নি। কিন্তু ওকে প্যাডার মধ্যে রাখতে গেলে তো এরাকেও প্রায় ওই সময়টা ব্যয় করতে হবে। এতে তো দুজনের সময় তো যাবে, সাথে ইরারও। সত্যিই তো, আমি যদি ওকে প্যারার মধ্যে রাখি তাহলে আমারও তো সে সময়টা লস হবে। তাহলে উপায় কি? দেখ, তুই যা যা পারবি না ওইসব কিছু তুই আকাশের থেকে জেনে নিবি। বাকিটা যখন পরীক্ষা শুরু করে তখন একটা বুদ্ধি বের করা তো যাবেই। কিন্তু পরে যদি আবার কোনো সমস্যা হয়ে যায়? আরে, তখন আমরা সবাই তো আছি। আমরা তখন না হয় সবটা সামলে নিব। ঠিক আছে, তোদের ভরসায় কিন্তু আমি এই সব করতে রাজি আছি। কিন্তু দেখিস পরে আবার তোরা পোল্টি মারিস না। ধুর, আমাদের ওই রকম ছেলে মনে হয় নাকি তোর? আমরা তোর সাথে আছি, চিন্তা করিস না। তাছাড়া যেদিন রেজাল্ট দিবে আমাদের, ওই দিনেই তো তোর আসল রূপ দেখাবি ওকে। আর কি কি করতে হবে না হবে সবটা তোকে শিখিয়ে দেব। তাই আমাদের মাঝে যা কথা হয়েছে তা যেন আকাশ কোনোভাবে জানতে না পারে। যদি এই কথাগুলো কোনোভাবে আকাশ জেনে যায় তাহলে কিন্তু তোদের খবর হয়ে যাবে, বলে দিলাম। মন খারাপ নাকি? এরা আমার বেস্ট ফ্রেন্ড, আমি কেন ওর ক্ষতি করতে যাব? ইনফ্যাক্ট আমি তো এই বুদ্ধি ওকে দিলাম। তাহলে বাকি রইল তোমরা দুজন। রকি, তুই নিশ্চিত থাকতে পারিস কেউ জানবে না। কে কি জানবে না? কথাটা ওদের পেছন থেকে বলে। আকাশকে দেখে এবং ওর গলার আওয়াজ শুনে ওরা তো সবাই অবাক হয়ে যায়। সাথে একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কথাই বলছে না, শুধু চোখের ইশারায় ওরা কথা বলে যাচ্ছে। কি হলো, আপনারা এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? তুমি কখন এলে? এই তো এখনই। তা কি নিয়ে কথা হচ্ছে? তেমন কিছু না। তা তুমি ক্লাসে না গিয়ে এখানে কেন? ক্লাসে তো গিয়েছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর তোমাদের কাউকে দেখতে পাইনি। তার উপর স্যার যে অঙ্ক করাচ্ছে সবগুলো আমি পারি, সেই জন্য তোমাদের খুঁজতে চলে এলাম। আর দূর থেকে তাকিয়ে দেখি তোমরা কথা বলতেছো, তাই চলে আসলাম তোমাদের কাছে। ভালো করেছো। তা বসো এখানে। ওনারা আবার রাগ করবে না? রাগ কেন করবে? এই যে আমি একে তো গরিব, তার উপর এরকম পোশাক, ওনাদের পোশাক তো অনেক দামি, তাই বসলে যদি আবার রাগ করে। আরে ওরা রাগ করবে না। তাছাড়া তুমি আমার বন্ধু মানে ওদেরও বন্ধু। আর আমার বন্ধুকে ওরা তেমন কিচ্ছু বলবে না। ইরা ঠিক বলেছে, তুমি বসতে পারো, আমরা কেউ কিছু বলবো না। ঠিক আছে, তাহলে বসি। তা আকাশ যখন এসেছে তখন উনি আমাদের না হয়ে কিছু খাওয়াবে? কি হচ্ছে এইসব? ওর কাছে টাকা থাকলে তো খাওয়াবে, তার চেয়ে বরং না হয় আমি তোদের খাওয়াবো। জি না, তা হবে না। আজকে উনি আমাদের খাওয়াবে। যদি না খাওয়াতে চায় তাহলে আর তো কিচ্ছু করার নেই। আচ্ছা, আমি আপনাদের খাওয়াবো, কিন্তু কি খাবেন তা বলুন। এখানে তো তেমন কিছু পাওয়া যাবে, তাই আমাদের একটা কাজ করো, ফুচকা না হয় খাও। আচ্ছা, তাই হবে। তাই ওখান থেকে উঠে ফুচকাওয়ালার কাছে আসে আর ওনাকে সবটা বলে। উনি 6 জনের জন্য 6 প্লেট এনে দেয়। ওরা খেতে থাকে, কিন্তু ওদের মধ্যে অনেকে আবার 2বারও নেয়। এইদিকে আকাশ কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, কেননা ওর কাছে এত বেশি টাকাও হবে না। এইদিকে ওরা তো মজা করে খাচ্ছে আর আকাশের অবস্থা দেখে সেই মজা নিচ্ছে। এইদিকে প্রায় 550 টাকার বিল বানিয়ে দিল ওরা। তোমার কাছে এত টাকা হবে তো? দেখো না, না থাকলে বলতে পারো, আমি দিয়ে দিচ্ছি। আশ্চর্য, তুইও না হীরা? ভাইয়া যখন নিজেই আমাদের খাওয়ালো তখন তুই কেন টাকা দিতে যাবি? তাছাড়া সামান্য এই টাকা যদি উনি না দিতে পারে তাহলে আর কি করার আছে, তুই দিয়ে দে। না না, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ওখান থেকে উঠে গিয়ে ফুচকার বিল দিয়ে দেয়। তারপর ওদের কাছে আবার ফিরে আসে। তা বিল কি দেওয়া শেষ? হ্যাঁ, কেন? না আসলে 2 প্লেট ফুচকা বাসায় নেওয়ার ছিল। তুমি যখন বিল দিয়ে এসেছো তখন আর থাক। সমস্যা নেই, আমি নিয়ে আসতেছি। ওখান থেকে উঠে চলে যায়। আকাশের যাওয়ার পর ওরা আবার হাসতে থাকে। কি রে, তুই তো দেখি ওকে পথের ফকির বানিয়ে ছেড়ে দিবি। আরে সবে তো শুরু, তবে বেশি চাপ দেওয়া যাবে না। আস্তে আস্তে সব আদায় করতে হবে। কাল আমরা রেস্টুরেন্টে যাব, ওখানে আমি তোদের খাওয়াবো, সাথে ওকেও নিয়ে আসবো। ওখানের বিলও কি ওকে দেওয়ার চেষ্টা করবি নাকি?
আরে না, শুরুতেই যদি এরকম করি ওর সাথে, তাহলে তো আর আমাদের ভাতে পা দিবে না। বুঝিস না কেন গাধা? এবার বুঝলাম, কিন্তু দোস্ত, ওর পোশাকগুলো চেঞ্জ করতে বল। ওকে ওরকম পোশাকে দেখলে, তার সাথে রেস্টুরেন্টে যদি এরকম পোশাক পরে যায়, তাহলে তো মান সম্মান সব শেষ হওয়ার মতো অবস্থা। তা ঠিক বলেছিস, কিন্তু কি করব তাহলে? ছেলেটার মন কিন্তু অনেক ভালো, তুই ওকে কিছু শার্ট প্যান্ট কিনে দে, তাহলেই হবে। ঠিক আছে, তাই করব। আচ্ছা, ও আসতেছে, আমি তাহলে ওকে নিয়ে শপিংয়ে যাচ্ছি, তোরা বাসায় চলে যাবি তাহলে। ওকে, তাই হবে। ফুচকা নিয়ে এসে ইরার হাতে দেয়। এরপর ইরা আকাশকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গাড়ির কাছে আসে। গাড়িতে উঠো। আমি কার গাড়িতে উঠবো? আমি হেঁটে হেঁটে চলে যেতে পারবো। যা বলছি তা করো, গাড়িতে উঠো। কোনো উপায় না পেয়ে গাড়িতে উঠে বসে। ইরা গাড়ি ড্রাইভ করছে, কিন্তু পথের মধ্যে ইরা কিছু সমস্যা হয়, যার জন্য ও ঠিকভাবে ড্রাইভ করতে পারছে না। কোনো সমস্যা হয়েছে কি? হঠাৎ মাথাটা কেমন যেন করতেছে। তাহলে ডক্টরের কাছে নিয়ে যাই তোমাকে। কিন্তু গাড়ি রেখে যাব কি করে? গাড়ি রেখে কেন যাব? গাড়ি নিয়ে যাব আমরা। আমি তো ড্রাইভ করতে পারবো না মনে হচ্ছে, তাহলে গাড়ি নিয়ে যাব কি করে? আর আরে আমি ড্রাইভ করব। কি, তুমি এই গাড়ি ড্রাইভ করবে? এই গাড়ি অনেক, গাড়ির ড্রাইভারও তো ঠিক মতো চালাতে পারে না, সেখানে তুমি কি করে? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি এই সিটে বসো, আমি হসপিটালে তোমাকে নিয়ে যাচ্ছি। আকাশের কথায় ভরসা পাচ্ছে না, তাই সিটেই বসে আছে। কিন্তু আকাশও ছেড়ে দেওয়ার পাত্র না, তাই গাড়ি থেকে বের হয়ে ইরার পাশে গাড়ির দরজার কাছে যায় আর দরজা খোলে। তারপর ইরাকে কোলে নিয়ে বের হয়। এতে ইরা অনেক অবাক হয়ে যায়, কেননা আকাশকে দেখে বোঝা যায় না ও কাউকে কোলে নিতে পারবে। তার উপর ওর এরকম সাহস দেখে ইরা তো আরো বেশি অবাক হয়ে যায়। কি করছো কি? ছাড়ো আমাকে, কেউ দেখলে কি ভাববে? যাই ভাবুক, তোমার মাথা ধরেছে, তাই হাঁটতে তো পারবে না, সেজন্য কোলে নেওয়া ছাড়া আর কোনো উপায় তো আমি দেখতে পাচ্ছি না। তাই বলে এইভাবে কোলে নিতে হবে? হ্যাঁ। এইদিকে ইরাকে সিটে বসিয়ে আকাশ ড্রাইভ করতে থাকে। গল্পে অনেক কিছু লুকানো আছে আকাশের সম্পর্কে, যা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, কেননা গল্পটা অনেক রহস্য দিয়ে ভরা। তাই সব কিছু আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। হসপিটালে আসার পর ডক্টর একটা ইঞ্জেকশন দিয়ে দেয় আর 30 মিনিট রেস্ট নিতে বলে চলে যায়। আচ্ছা, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর আমি বাসায় যাব। আগে আমরা শপিং মলে যাব। কেন? তার উপর তোমার শরীরের এই অবস্থা, যাওয়া কি ঠিক হবে? 30 মিনিট পর তো ঠিকই হয়ে যাব। 30 মিনিট পর ইরা ঠিক হয়ে গেল, ওকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর আসে শপিং মলে। ওখানে এসে আকাশকে কিছু শার্ট প্যান্ট কিনে দিতে থাকে। এইগুলো কার জন্য? আমার ভাইয়ের জন্য। তাহলে আমার মাপে কেন? তাছাড়া তোমার তো কোনো ভাই নেই। তো এগুলো তোমার জন্য কিনলাম আমি। তাছাড়া আমি তো মোটামুটি আমার সম্পর্কে তোমাকে সব কিছুই বলেছি, কিন্তু তুমি তো আমাকে এখনো কোনো কিছুই জানালে না ঠিক মতো। আমার তো পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই নেই যে তোমাকে জানাবো। তাছাড়া আমাকে কেন এত দামি পোশাক কিনে দিচ্ছ? কেন? এক বন্ধু কি আরেক বন্ধুকে কিনে দিতে পারে না? পারে, কিন্তু তাই বলে এত দামি দামি জিনিস কি করে? দেখো, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর কিছু নেবে কি? না থাক, আমার এমনিতেও এত দামি জিনিস পরা অভ্যাস নেই। ঠিক আছে, চলো। ওরা যখন টাকা দিয়ে বেরিয়ে আসতে যাবে, তখন একটা মেয়ের সাথে আকাশের ধাক্কা লাগে। মেয়েটি আকাশকে দেখে চমকে ওঠে, আর আকাশও মেয়েটিকে দেখে। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথাই বলছে না। কি হয়েছে? সরি আপু, আমার বন্ধু আপনাকে দেখতে পারেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তা আপনার কোথাও লাগেনি তো ভাইয়া? না, আমি ঠিক আছি। আকাশ, চলো তাহলে। হ্যাঁ, চলেন। ওরা যাওয়ার পর রোজার না চাইতেও চোখের পানি বেরিয়ে পড়ে, কেননা এই রোজার জন্যই আকাশের আজকে এরকম অবস্থা হয়েছে। চিন্তা করবেন না, আপনারা গল্পের সাথে থাকলে সবটাই বুঝতে পারবেন, কেননা এখন অনেক কিছু বাকি আছে গল্পের মধ্যে। ওরা ওখান থেকে চলে আসে। এইদিকে আকাশকে নতুন পোশাক পরে খুবই ভালো দেখাচ্ছিল, কিন্তু এই পোশাকগুলো আকাশ প্রথমবার পরতেছে, কেননা এর চেয়ে আরও দামি দামি পোশাক আকাশ পরতো। ওখান থেকে বেরিয়ে এসে, আচ্ছা, তুমি তো ভালো ড্রাইভ করতে পারো, কিন্তু একটা কথা বলো, তুমি এই গাড়ির ড্রাইভ কি করে শিখলে? এই গাড়ি তো এখনো মার্কেটে পাওয়া যায় না, আর গেলেও খুবই কম। এমনিতে মনে হলো চালাতে পারবো, তাই বললাম। তাছাড়া এই গাড়ি মার্কেটে আসছে 1 বছর হলো, কিন্তু এই গাড়ি
বাংলাদেশে আসছে প্রায় 4 বছর আগে। তখন আমি নিজেই। তুমি নিজেই কি? না, কিছু না, চলেন আপনাকে বাসায় পৌঁছে দেই। লাগবে না, তুমি ড্রাইভ করে তোমার বাসার সামনে এনে রাখো, তারপর বাকিটা আমি চলে আসতে পারবো। কিন্তু মনে হচ্ছে না তুমি পারবে। আরে পারবো, তা নিয়ে টেনশন করতে হবে না। এইদিকে আকাশ তো ড্রাইভ করছে, কিন্তু ইরা মাঝে মাঝে কপালে হাত রেখে দিয়েছে, তাই জিজ্ঞেস করে, মাথা ব্যথা কি এখনো কমেনি? মনে হচ্ছে আবার ধরেছে। তাহলে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমি তারপর না হয় যাব। ঠিক আছে। এরপর ইরাকে নিয়ে ওর বাসায় আসে, কিন্তু ততক্ষণে ইরার মাথা ব্যথা অনেকটা বেড়ে যায়, হাঁটতে পারছে না ঠিকভাবে। একা যেতে পারবে নাকি নিয়ে যেতে হবে? একটু নিয়ে গেলে ভালো হয়। ইরাকে নিয়ে ভেতরে যায়। এইদিকে ইরার বাবা আকাশকে দেখে তো অবাক হয়ে তাকিয়ে আছে। উনি কোনো কথাই বলছে না, শুধু তাকিয়ে দেখছে। ইরাকে রুমে শুয়ে দিয়ে যখন নিচে নামবে তখন, দাঁড়াও, তোমাকে তো আমার খুব চেনা চেনা লাগছে। কি বলেন আঙ্কেল? আমাকে তো আগে কখনো দেখেননি, আর না আমি আপনাকে আগে কখনো দেখেছি। না না, আমার কথা ভুল হচ্ছে না। আমি তোমাকে আগেও কয়েকবার দেখেছি। তুমি আমার সামনে বহুবার বসেছিলে মিটিংয়ে। না আঙ্কেল, আপনি কোথাও ভুল করছেন। আমি আপনাকে এখনো চিনতে পারিনি। তাছাড়া আপনি যেমনটা ভাবছেন আমি সেরকমটা নই। তাহলে আমার পাশে যে ছেলেটা আছে, ওই ছেলে আর তোমার ছবি একই রকমভাবে মিলে যায় কিভাবে? আমি তা বলতে পারবো না। আচ্ছা, আমি চলি। এটা তো বলে যাও, আমার মেয়ের সাথে তোমার সম্পর্ক কি? আমরা একই ভার্সিটিতে পড়ি। তাছাড়া এরা মাথা ঘুরছিল, তাই ওকে বাসা নিয়ে আসি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? আচ্ছা, তোমার নাম কি আর থাকো কোথায়? আমার নাম পারভেজ হোসেন আকাশ, থাকে হোস্টেলে। তোমার পরিবারে কে কে আছে? জি, কেউ নেই আমার পরিবারে, আমি সম্পূর্ণ একা। তুমি তাহলে বাসায় যাও। এইদিকে দিন যেতে থাকে। এখন তো প্রায় ভার্সিটির অনেকে জানে আকাশ আর ইরার মধ্যে প্রেম চলছে, কিন্তু ইরা তো ভালো করেই জানে আসলে কি হচ্ছে ওদের মাঝে। কিছুক্ষণ পর, আকাশ, আমি এসব কি শুনতেছি? আমাকে না বলে আমি বুঝবো কি করে? সবাই বলে বেড়াচ্ছে তুমি নাকি আমাকে ভালোবাসো। আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তাহলে কি সবাই মিথ্যা বলছে? সবাই সত্যি যে বলছে তাও তো জানি না। তাছাড়া আমাদের মধ্যে তো সেরকম কোনো কিছু সম্পর্ক গড়ে ওঠেনি যে আমি কাউকে জানাবো। ও তাই বলো? তা আমাদের সামনে তো পরীক্ষা, ভালো করে পড়তে হবে দুইজনকে। আমি তো পড়তেছি। ও তাহলে ভালোই পড়াশোনা হচ্ছে। কি ভাবছো? আচ্ছা, তুমি আমাকে সাহায্য করবে কি? কি কাজে সাহায্য লাগবে? আমার ইচ্ছা আমি ভার্সিটিতে প্রথম হব, তুমি কি আমার এই ইচ্ছে পূরণ করবে? তোমার ইচ্ছে পূরণ করতে হলে তো আমাকে নিচে নামতে হবে। আমার জন্য কি তুমি এইটুকু করতে পারবে না? আমি কেন না করব? তাছাড়া এতে আমার লাভ কি? লাভ তো আছেই। যেমন? আমি তোমাকে বিয়ে করব। মানে, তোমার কি মাথা ঠিক আছে? আছে। তুমি যদি আমাকে প্রথম হতে সাহায্য করো তাহলে আমি তোমাকে বিয়ে করব, তাও আমাদের রেজাল্ট যেদিন দিবে ওই দিনই। তাহলে এর আগে আমাদের সম্পর্ক কিরকম থাকবে? আমরা এখন যেমন আছি তেমনই থাকবো, শুধু রেজাল্টের দিন বিয়ে হবে। সত্যি বলছো তো? বিশ্বাস না হলে রকি আর তানুকে সামনে রেখে বলবো কি? না থাক, লাগবে না তা করা। এইদিকে ইরার কঠিন প্যাচে আকাশ অনেক আটকে ফেলেছে নিজেকে। এখন সে নিজেও জানে না কি তার আছে ভাগ্যে। এইদিকে সবটা ঠিক করে ইরা যায় তনু আর রাকিবের কাছে। দোস্ত, আমি তো করে ফেলেছি। করেছিস মানে? কি করেছিস? আকাশকে আমি আমার জালে ফাঁসিয়ে নিয়েছি। কি বলছিস? কিন্তু কি করে? বিয়ে করে। তোর কি মাথা ঠিক আছে? বিয়ে করে মানে? সেটা আবার কেমন করে? আরে তাহলে শোন। এরপর ইরা ওদের বাকি কথা বলতে থাকে। ওরা তো শুনে অবাক হয়ে যায়। আচ্ছা, তুই যদি প্রথম হস তাহলে কি ওকে বিয়ে করবি নাকি? মাথা খারাপ নাকি? আমি ওকে বিয়ে করতে যাব? ওকে তো এই জন্য বলেছি যেন আমাকে সব দিক দিয়ে সাহায্য করে। রেজাল্ট দিলে তো ও তোকে বিয়ে করতে চাইবে, তখন তুই কি করবি? তাছাড়া ভার্সিটির প্রায় অর্ধেক লোক জানে তুই ওকে ভালোবাসিস। কে কি জানলো না জানলো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার চাই শুধু প্রথম হতে, এইটুকু পেলেই আমার হয়ে যাবে। দেখিস পরে আবার না বেশি ঝামেলা হয়ে যায়। ওই দিন যদি ঝামেলা হয় তাহলে তোরা তো আছিস আমাকে সাহায্য করার জন্য। সে আর বলতে, আমরা তো আছি তোকে সাহায্য করার জন্য। আচ্ছা তাহলে বল এখন উঠি।
সামনে পরীক্ষা, ভালো করে পড়তে হবে। আর আকাশ যেন ঠিকভাবে পড়তে না পারে, তার জন্য ওর এরিয়াতে বিদ্যুতের সংযোগ যেন খুবই কম থাকে। চিন্তা করিস না, ব্যবস্থা হয়ে যাবে। তুই শুধু ওকে কিভাবে আটকানো যায় তার ব্যবস্থা করে যা, বাকিটা আমরা সামলে নেব। আমি তাহলে এখন উঠি, তোরা প্ল্যান অনুযায়ী কাজ করবি। এখন তাহলে উঠি আমি। এইদিকে দিন যেতে থাকে। আকাশ নিজের পড়ায় তেমন একটা মনোযোগ দিতে পারছে না, কেননা একদিকে ইরা আকাশকে ঠিকভাবে পড়ার জন্য কোনো সুযোগই দিচ্ছে না, অন্যদিকে রোজার কথা বারবার মনে পড়ছে। কেন এই রোজা আকাশের জীবন থেকে 5 বছর কেড়ে নিয়েছে, কিন্তু এইদিকে ইরার জন্য তো পড়তেই পারছে না, কিন্তু ইরা ওকে আপন করে নেবে এই ভেবে আকাশ আর কিছু বলে না। একটু পরে হঠাৎ করে রোজা আকাশকে কল দেয়। ওর নাম্বার দেখে অনেক অবাক হয়, কি ব্যাপার, রোজা আমাকে কল দিয়েছে? তাই কিছু না ভেবে কল রিসিভ করে। কি ব্যাপার, কল দিয়েছো কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। এইরকম ভাবে কথা বলতে চেয়ে আমার অনেক ক্ষতি করেছো, তাই আমি আর কিছু চাই না। এতে তোমারই ভালো হবে। নতুন করে আর ভালো হওয়ার মতো কিছুই নেই। অনেক কিছু আছে। আমি আন্টিকে বলে তোকে আবারও ওই বাড়িতে নিয়ে যেতে পারবো। তার আর কোনো প্রয়োজন হবে না। আমি ওনাদের ছাড়া অনেক ভালো আছি। ওনারা আমাকে বিশ্বাস করে না। যেখানে তোকে বিশ্বাস করে আমাকে বের করে দিয়েছে, সেখানে আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। এরকম করিস না তুই। কেন, তোর কান্না করার তো কিছুই হয়নি। আন্টি অসুস্থ, তোকে একটিবারের জন্য দেখতে চেয়েছে। কি, মা অসুস্থ? কিন্তু তাতেও কিছুই করার নেই। এই 5 বছরে তো অনেকবার অসুস্থ হয়েছে, কিন্তু আমাকে তো কেউ কল দিয়ে জানানোর প্রয়োজন মনে করেনি। তাহলে আজকে কেন জানানোর প্রয়োজন হলো? কারণ আন্টিকে কেউ মারতে চেয়েছিল, আর ওনার উপরে কেউ একজন গুলিও করেছে। সেই জন্য এখন হসপিটালে আছে। আকাশ তো এবার ভেঙে পড়ে রোজার কথা শুনে, কিন্তু তবুও নিজেকে শক্ত করে। তা বাসায় তো অনেক লোকজন আছে, ওনারা তো কেউ আমাকে একবারের জন্য কল দিয়ে জানায়নি। তাহলে তুই কেন? এরকম অবস্থা কারো কিছু মনে থাকে নাকি? তাছাড়া তুই 5 বছর ধরে বাসায় নি, সেই জন্য ওনারা তোকে জানানোর প্রয়োজন মনে করেনি। তাহলে তুই কেন জানালি আমাকে? আর আমার কথা মনে পড়লো কি করে তোর? আজকে দেখা হতে মনে পড়লো। যদি পারিস এই হসপিটালে গিয়ে এই নাম্বার রুমে গিয়ে দেখে আসিস। তা কোন মুখে যাব আমি, তা বলতে পারিস? জানি আমার পাপের কোনো ক্ষমা নেই, কিন্তু আমি যে তোকে ভালোবাসি আর ভালোবেসে যাব। যদি ওই দিন তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যেতি, তাহলে আজকে দুজনে সুন্দরভাবে সংসার করতাম। তাহলে আজকে এই দিনগুলো দেখতে হতো না। বাহ বাহ, যাকে এতটা ভালোবাসিস তাকে তুই 5 বছর ধরে কষ্ট দিয়ে যাচ্ছিস। আমি যখন বলেছি তোকে ভালোবাসতে পারবো না, তাহলে কেন এই নাটকটা করতে গেলি? কি করব, সিনেমাতে দেখেছিলাম এরকম পরিস্থিতি হলে বাবা মা ধরে বিয়ে দিয়ে দেয়। আমাদের বেলায় তো তাই হয়েছিল। শুধু তুই যদি একবার হ্যাঁ বলতি, তাহলে তো সবকিছু সিনেমা অনুযায়ী হয়ে যেত। জীবনটা কোনো সিনেমা নয় যে জোর করে কাউকে ভালোবেসে ফেলবি তুই। তাছাড়া তুই কি করে ভাবলি তোকে আমি বিয়ে করব? তুই কত ছেলেকে তোর পিছনে ঘুরিয়েছিস, কত ছেলের সাথে রুম ডেট পর্যন্ত করেছিস। আবার এই গল্প আমাকে শোনাতি, আমি যেন বাসায় বলে না দেই সেজন্য আমাকে ট্রিট দিতি তুই। তাহলে তোর সম্পর্কে এত কিছু জেনেও আমি কেন তোকে বিয়ে করতে যাব? ওই সব তো আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস ভালো কথা, কিন্তু বিয়ের পর আমাকে দেওয়ার মতো তোর কাছে কিছুই ছিল না। তোকে বিয়ে করলে ওই ছেলেদের সাথে দেখা হলে ওরাও মজা নেবে, কারণ আমাকে দেওয়ার আগে তুই আরো কয়েকটা ছেলেকে তা দেওয়া শেষ করেছিস। তাহলে আমি কেন তোকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করব? বললাম তো আমি ওই সব ছেড়ে দিয়েছি। ছেড়ে দিলে কি নিজের শরীরটাকে আগের মতো পবিত্র করে নিতে পারবি? দেখ, এখনো সময় আছে, আমাকে বিয়ে কর, তাহলে তুই আবারও সবকিছু ফিরে পাবি। তার কোনো প্রয়োজন নেই। বলে কল কেটে দেয়। এতক্ষণ ওদের কথা শুনে আপনাদের কিছু তো বোঝা হয়েছে যে কি কারণে আকাশকে ঘর ছাড়তে হয়েছে, আর কি করলে আবার ঘরে ফিরতে পারবে তা তো আপনারা জানলেনই। এইদিকে কয়েকদিন কেটে যায়। কিছুদিন পর কোথায় তুই? তুই আবারও আমাকে কল দিয়েছিস? কাজের জন্য কল দিয়েছি। কি কাজ? আন্টি একটা জমি মসজিদ করার জন্য দান করবে। এটা তো ভালো কথা, তা আমার সেখানে কি কাজ? চৌধুরী কোম্পানি 40% শেয়ারের মালিক তুই, তাই ওই জমি ওনাদের দেওয়ার জন্য তোর সাইন লাগবে। তা কখন আসতে হবে? আমাকে ঠিকানা লিখে পাঠিয়ে দে, আমি চলে আসব। ঠিক আছে। রোজার ঠিকানা দেয়। এইদিকে ইরা ভার্সিটিতে গিয়ে প্রতিদিনই নতুন নতুন বুদ্ধি বের করতে থাকে। একটু পরে, দোস্ত, আর 1 মাস বাকি আছে পরীক্ষার। তা আকাশকে আজ 7 দিন ধরে দেখছি না। আসলেই তো আমার সাথে কয়েকদিন হলো কোনো যোগাযোগ নেই।
তা কোথায় থাকতে পারে? তাছাড়া ভার্সিটিতে তো 10,000 টাকা করে জমা দিতে হবে। সেই টাকা জোগাড় করার জন্যই কাজ করছে না তো। জানে না রে। অন্যদিকে আকাশ চলে আসে ওদের জমির ওখানে। একটা সাইডে দাঁড়িয়ে আছে আকাশ। কিছুক্ষণ পর সবকিছু আইন অনুযায়ী চলতে থাকে এবং একে 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 সবাই এসে সাইন করে দেয়। তাই আকাশও যায় সাইন করতে। সাইন শেষ করে আসতে যাবে তখন একটা লোক এসে আকাশের সামনে দাঁড়ায়। কি ব্যাপার আঙ্কেল, কিছু কি বলবেন? বাবা, কি করে যে তোমাদের ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাছাড়া আপনার ভালো থাকলেই হবে। আচ্ছা, এখানে কিছু সাংবাদিক আছে, ওনারা তোমার কিছু নিবে, যদি তুমি কিছু মনে না করো। এইদিকে ওরা ছবি নিতে থাকে, কিন্তু ছবিতে আকাশকে ঠিক দেখা গেলেও মুখে মাস্ক থাকার কারণে কিছু বুঝে উঠতে পারছে না। ওখানেও আকাশের সাথে কেউ কোনো কথা বলেনি। ওখান থেকে বের হয়ে আসবে। দাঁড়াও আকাশ, আন্টি ওই দিন আকাশের কোনো দোষ নেই। দিনের কথা বলছো তুমি রোজা? এরপর রোজা সবটা বলতে থাকে। সবটা শুনে আকাশের মা না চাইতেও চোখের পানি বেরিয়ে পড়ে। তাই উনি আকাশের কাছে আসতেই, না, আমার কাছে আসতে হবে না। এরকম করে বলিস না আকাশ। যে মা তার ছেলেকে বিশ্বাস না করে, একটা মেয়েকে বিশ্বাস করে এতগুলো বছর দূরে রেখেছে, তার কাছে আমি ফিরবো না কখনো। আমি যে আমার ভুল বুঝতে পেরেছি। ভুল বুঝতে পারলে কি হবে বলো? পারবে কি আমার 5 বছর ফিরিয়ে দিতে? আমি জানি কখনোই পারবে না। যেদিন তা পারবে সেদিন আমি ফিরে আসবো, এর আগে নয়। ওখান থেকে চলে আসে। পরের দিন খবরে আর মোবাইলে এই ছবিটা ভেসে ওঠে। চৌধুরী কোম্পানির মালিক 10 কোটি টাকার জমি মসজিদ করার জন্য দান করেছে। তাও মসজিদ করার জন্য সব খরচ ওনারাই বহন করবে। এইগুলো ছবি। এইদিকে ছবিগুলো অনেক ভাইরাল হয়, আর সে ছবি ইরা, তনু আর রকিও দেখে। সত্যি চৌধুরী গ্রুপের বাড়ির লোকজন কত ভালো। তাই তো দেখতেছি, কিন্তু একটা কথা বলতো। কি কথা? এখানে তো লিখেছে ওনাদের একটা ছেলেও আছে, কিন্তু ছেলেকে তো দেখতে পাচ্ছি না। কেন রে, ওই ছেলের সাথে লাইন মারার চেষ্টা করছিস নাকি? আরে না, এমনিতে দেখার ছিল। ওই যে পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরা, ওইটাই ওনাদের ছেলে। তুই কি করে জানতে পারলি? কয়েকজন তো কমেন্ট করে তাই বললো, তাছাড়া তোর বাবাও তাই কমেন্ট করলো। কি, বাবা ওই ছেলেকে চিনে? মনে তো হয় চিনে। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। ওই ছেলের সাথে দেখা করার একটা সুযোগ তো আছে আমার কাছে। কি করে? বাবা যখন ওই ছেলেকে চিনে, তখন আমি বাবাকে বলে দেখি ওই ছেলের সাথে আমার কোনোভাবে দেখা করিয়ে দিতে পারে কিনা। বলেও দেখতে পারিস। আচ্ছা, তাহলে যাচ্ছি আমি বাবার কাছে। ওদের সাথে সবটা ঠিক করে চলে আসে ওর বাবার অফিসে। ইরাকে দেখে উনি নিজেও অবাক হয়। কি ব্যাপার ইরা, তুই আমার অফিসে? বাবা, এটা কেমন কথা বললে? আমি কি আসতে পারি না? পারছি তো, কিন্তু তুই তো মাসও একবার আসিস না, তাই বললাম। তোমার সাথে কিছু দরকার ছিল। কি দরকার, তাড়াতাড়ি বল। এই ছেলেটাকে তুমি কি চিনো? চিনি তো, কিন্তু তুই হঠাৎ ওই ছেলের কথা জিজ্ঞেস কেন করছিস? কারণ আছে বাবা। আচ্ছা, তুমি কোনোভাবে এর সাথে আমার দেখা করিয়ে দিতে পারবে কি? তুই ওর সাথে দেখা করে কি করবি? কারণ আছে, তোমাকে পরে জানাবো। আগে বলো তুমি পারবে কিনা। আমি যতদূর জানি ওই ছেলেটা ওনাদের সাথে এখন আর থাকে না। তাহলে কোথায় থাকে বাবা? তা তো আমি বলতে পারবো না। তোমার সাথে কি ওই ছেলে দেখা হয় না? আমি তো ওই ছেলে প্রায় 4 বছর আগে দেখেছি, এখন তো আমার এত কিছু মনে নেই। ও, তাহলে কি দেখা করতে পারবো না ওর সাথে? পারবি তবে? তবে কি? তার জন্য ওর বাসায় যেতে হবে। তাহলে চলো, ওর সাথে বাসায় গিয়ে না হয় কথা বলি। ওদের বাসায় যে যাব, কী কারণে যাব তাই ভাবছি। তাছাড়া ওনাদের বাসায় যেতে চলে বা ওনাদের সাথে কথা বলতে হলে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তুমি তাহলে ব্যবস্থা করো। কম করে হলো আমাদের 1 মাস অপেক্ষা করতে হবে, বুঝলি? তাছাড়া চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়। এই দিকে ওদের পরীক্ষা চলে আসে, তাই আকাশ ওর বাড়িতে আসে। কেননা শেষ পরীক্ষা দিতে যাবে। তাই ওর বাবা মায়ের দোয়া নেওয়ার জন্য আসে। দারোয়ান আর কিছু সিকিউরিটি আকাশকে দেখে চিনতে পারে, তাই ওরা দৌড়ে এসে আকাশকে গেট থেকে ভেতরে নিয়ে আসে। আকাশকে দেখে ওর বাবা মা তো দৌড়ে এসে জড়িয়ে ধরে। তুই ফিরে এসেছিস বাবা, আমি জানতাম তুই একদিন না একদিন ঠিকই ফিরে আসবি। আমি এখানে থাকতে আসিনি। তাহলে কি জন্য এসেছিস তুই? আমার 5 দিন পর পরীক্ষা, তাই তোমাদের থেকে দোয়া নিতে এসেছি। যদিও আমার জন্য তোমরা কিছুই না, কিন্তু বাবা মা তো, তাই আর না এসে পারলাম না। তা পরীক্ষার পর আমাদের কোম্পানির দেখাশোনার দায়িত্ব নিয়ে নে।
আমি তোমাদের কেউ না, তাই আমাকে এসবের মধ্যে জড়াবে না। এইভাবে বলিস না। আমরা জানি অনেক ভুল করেছি, কিন্তু তাই বলে তুই নিজের বাবা মাকে ছেড়ে এইভাবে পড়ে থাকবি? আমাদের তো ইচ্ছা করে এই বাড়িতে আমার ছেলে বউ নিয়ে আসতে। আমার নাতি নাতনি হবে, আমি তাদের সাথে খেলা করব শেষ বয়সে। আমার কি সে আশা কখনো পূরণ হবে না? এত কিছু যদি তোমরা মনে করতে, তাহলে আমাকে আজকে এরকম ভাবে থাকতে হতো না। তবে এতটুকু জেনেছি যারা গরিব তারা কিভাবে দিন কাটাচ্ছে, তা আমি এখন ভালো করে বুঝতে পেরেছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমার রেজাল্ট যেদিন দিবে সেদিন আমি বিয়ে করে বউ নিয়ে এ বাড়িতে আসবো। কিন্তু যদি কখনো আমি আর আমার বউয়ের অযত্ন দেখি, তাহলে সারা জীবনের জন্য এ বাড়ি থেকে চলে যাব। এরকম করে বলিস না। আমি তোকে আর বৌমাকে মাথায় নিয়ে রাখবো। তুই শুধু ফিরে আয় আমাদের কাছে, তাতেই হবে। তাহলে অপেক্ষা করো রেজাল্ট দেওয়া পর্যন্ত। ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। এইদিকে ওদের পড়াশোনা ভালোভাবে চলতে থাকে। আকাশ ওর মতো করে সারাক্ষণ পড়তে থাকে। পড়াশোনা শেষ করে পরের দিন পরীক্ষা দেওয়ার সময় বাড়িতে গিয়ে ওর বাবা মার থেকে দোয়া নিয়ে চলে আসে পরীক্ষার হলে। কিছুক্ষণ পর ইরাও আসে। কি ব্যাপার, সব কিছু পারো তো? পারি তো। তা তুমি সব পড়ে এসেছো তো? হুম, তুমি একটা কাজ করবে, আমি ফুল মার্কের উত্তর দেব, তুমি সেখান থেকে প্রতিদিন 3 মার্ক করে উত্তর কম লিখবে, তাহলেই হবে। সত্যি করে বলো, তুমি রেজাল্টে প্রথম হলে আমাকে বিয়ে করবে তো? অবশ্যই করব। ধরো কোনো কারণে যদি আমি ফার্স্ট হয়ে যাই, তখন কি করবে? এরকম কিছু তো হবে না, তাছাড়া তুমি তো কিছু মার্ক রেখে যাবে, তাহলে তো কোনো সমস্যা হবে না। তুমি যেমনটা বলবে। এরপর ওদের পরীক্ষা শুরু হয়। প্রতিদিন আকাশের খাতাগুলো ইরা চেক করে কত মার্কের উত্তর দিয়েছে, কিন্তু বরাবরের মতো আকাশ 2-3 মার্কের উত্তর কমই লিখেছে। তাই ইরা তো খুশি ধরে রাখে কে। এভাবে প্রতিদিন একইভাবে চলতে থাকে আর ওদের পরীক্ষাও শেষ হয়ে যায়। তাই একদিন ওরা দেখা করার জন্য ভার্সিটিতে আসে। তখন আকাশও আসে। ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর রেজাল্ট তো আর 1 মাস বাকি আছে, তা 1 মাস পরে ইরার বিয়ে দাওয়াত খেতে নিতে পারবো? আমার বিয়ে মানে? আরে, তুই তো বললি তুই যদি প্রথম হোস তাহলে আকাশ ভাইকে বিয়ে করবি। এত তাড়াতাড়ি ভুলে গেলি? আরে ও দাওয়াত খাওয়ানোর কথা বলেছিল বলে আমি একটু বুঝতে পারিনি। সে কি, তোরা বিয়ে করবি অসত্য আমাদের কোনো ট্রিট দিবি না? অবশ্যই দিব, বিয়ে করে ওখান থেকে রেস্টুরেন্টের দোকানে গিয়ে খাবার খেয়ে নিব। কিন্তু আমরা থাকবো কোথায় আকাশ? তুমি তো আমাকে তোমার ম্যাচে নিয়েও রাখতে পারবে না। চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। তাহলে তো আর কোনো কথা নেই, কিন্তু খাওয়াতে কোনো কিটটামি করা যাবে না। কোনো কিপটামি হবে না, যে যার ইচ্ছে মতো খেতে পারবে। ওয়াও, কত ভালো অফার! ভালো করে খেতে পারবো তাহলে। এইদিকে ইরা তো মনের মধ্যে ওর ছক আগেই রেখেছে কি কি করবে না করবে। ওরা ওই দিনের মতো ওখান থেকে উঠে চলে আসছে। এইদিকে ইরা বাড়িতে আসার পর তোর জন্য একটা সুখবর আছে। কি সুখবর আব্বু? আমি ওদের বাড়িতে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছি। কালকেই আমরা ওদের বাড়িতে যাব। আমিও যাব তোমার সাথে। ঠিক আছে। এদিকে ইরা তো বাসায় খুশিতে শেষ। কখন সে তার স্বপ্নের রাজপুত্রের সাথে দেখা করবে সে সব কিছু ভাবতে থাকে। পরের দিন একটা শাড়ি পরে বের হয় ওর বাবার সাথে। অনেক সিকিউরিটির পর ওদের বাসার ভেতরে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে ইরা তো একের পর এক অবাক হয়, কেননা এটাকে বাড়ি না বলে গোল্ডেন বাড়ি বলতে হবে। চারিদিকে সব যেন সোনার তৈরি মনে হচ্ছে সব কিছু। মুগ্ধ হয়ে দেখতে থাকে সব কিছু। একটু পরে আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা তুমি কেমন আছো? তা তোমাকে তো আমি ঠিক চিনলাম না। ও আমার একমাত্র বড় আদরের মেয়ে। দেখি অনেক মিষ্টি মেয়ে মনে হচ্ছে। তা কি নাম তোমার? আমি ইরা চৌধুরী। তোমার নামটাও অনেক সুন্দর। তোমরা বসো, দুপুরের খাবার খেয়ে তারপর কথা বলবো। আন্টি কিছু মনে না করলে একটা কথা বলবো কি? কি কথা? আমি কি এই বাড়িটা ঘুরে দেখতে পারি? পারো, তবে তোমার সাথে আমি কাউকে দিচ্ছি, তাহলে তোমাকে ভালো করে বাড়িতে দেখাতে পারবে। জি আন্টি, তাহলে তো ভালোই হয়। এরপর ইরার সাথে একটা মেয়েকে দেওয়া হলো। মেয়েটা ইরাকে বাড়িটা দেখাতে থাকে। কিছুক্ষণ পর একটা রুমের দরজা দেখে ইরা দাঁড়িয়ে যায়। আচ্ছা, এই রুমে কে থাকে? এই রুমে আগে ছোট সাহেব থাকতেন, কিন্তু 5 বছর ধরে আর কেউ থাকে না এই রুমে। কিন্তু এই রুমটা সবসময় গুছিয়ে রাখতে হয় আমাদের।
কিন্তু তোমাদের ছোট সাহেব 5 বছর ধরে এখানে থাকে না কেন? আমি তো সবটা জানি না। ও তাও তো কথা। তা ভেতরে রুমটা একটু দেখি চলো। জি, চলেন। ইরাকে রুমের ভেতরে নিয়ে যায়। রুম থেকে অনেকটা স্বর্ণ মনে হচ্ছে, যেমনটা রূপকথার কাহিনীতে বলা হতো ঠিক ওই রকম ভাবে। রুমের সাথে এত কিছু দেখে ইরার তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। ম্যাডাম, আপনি মনে হয় জীবনে প্রথম এরকম রুম দেখলেন। তুমি কি করে বুঝলে? কারণ আমি নিজেও এরকম যেদিন প্রথম এই রুমে এসেছি সেদিন আমারও এই একই রকম অবস্থা হয়েছিল। আচ্ছা চলো তাহলে নিচে যাই। ওরা নিচে চলে আসে। কিছুক্ষণ পর খাবার টেবিলে মাত্র 3 জন লোক, আকাশের মা আর ইরা আর ওর বাবা। ওনারা খাবার খাচ্ছে। তখন ইরা বলে ওঠে, আন্টি একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন তাহলে বলে ফেলি। কি কথা? আন্টি আপনার ছেলেকে কোথাও দেখছি না, বাসায় কি নেই নাকি অফিসে? আমার একটা ভুলের জন্য আমার ছেলে 5 বছর ধরে আমার থেকে দূরে রয়েছে। কিন্তু 5 বছর ধরে ওনাকে খুঁজে কি আপনি? আর খুঁজতে হবে না। কেন আন্টি? আর কয়েকদিন পরেই আমার ছেলে আমার কাছেই ফিরে আসবে। যাক, তাহলে তো ভালো হবে আন্টি। খুব। তবে আমি অনেক খুশি থাকবো সেদিন, যেদিন আমার ছেলে বাড়িতে ফিরে আসবে। আন্টি এটা তো হওয়ারই ছিল, আপনার ছেলে এত বছর পর বাড়িতে ফিরে আসবে, তখন মা তো খুশিই হবে। আমার ছেলে কিন্তু একা আসবে না। তাহলে কার সাথে আসবে? আমার ছেলে বিয়ে করে বউ নিয়ে একসাথে ফিরে আসবে। কথাটা শুনে ইরার হাত থেকে চামচ পড়ে যায়, কেননা ইরা কথাটা নিতে পারেনি। কি হলো? তোমার কি শরীর খারাপ হচ্ছে নাকি? না আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। কিন্তু আন্টি আপনি এত কিছু কি করে জানেন? আরে কয়েকদিন আগেও তো আমাদের দেখা হয়েছে, তখন তো বললো আমাদের সব কিছু। ইরা কোনো কথাই বলছে না, চুপচাপ চোখের পানি ধরে রেখে খাবার খেয়ে নেয়। ওখান থেকে বাড়িতে ফিরে ওর বাবাকে ধরে কাঁদতে থাকে। যদিও ওর বাবা কিছু বুঝতে পেরেছে, কিন্তু কিছু বলার ছিল না ওনার। কয়েকদিন পর ওদের রেজাল্ট দেওয়ার সময় হয়ে আসে। আজকে রেজাল্ট দিবে, তাই আকাশ তৈরি হয়ে ভার্সিটিতে আসে। ভার্সিটিতে এসে জানতে পারে রেজাল্টে ইরা সেকেন্ড হয়েছে। তাই ইরার রাগে তো অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। ইরা, তুই তো সেকেন্ড হয়েছিস, তাহলে প্রথম হলো কি? তাহলে চল বোর্ডে দেখি প্রথম কে হলো। ওরা বোর্ডে গিয়ে আকাশকে প্রথম দেখতে পায়। তখন ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কথা শেষ না হতেই ফুল মার্কের উত্তর দিলেই যে রেজাল্ট ভালো করবে এরকম কিন্তু কোনো কথা নেই। তাছাড়া আকাশ তোমার থেকে 5 মার্কের উপর কম লিখলেও ও যা লিখেছে পুরো নাম্বার পেয়েছে। কিন্তু তুমি পুরো মার্ক উত্তর দিলেও ভিতরে ভিতরে ভুল কথা ছিল, তাই তুমি নাম্বার কম পেলে। এবার হয়তো বুঝতে পেরেছো। স্যার চলে যাওয়ার 10 মিনিট পর আকাশ ওখানে আসে। নিজের রেজাল্ট এখন দেখেনি, তাই ইরাকে বলে, চলো এবার তো আমাকে বিয়ে করবে। বিয়ে? কিসের বিয়ে? তুমি না বললে পাশ করলে আমাকে বিয়ে করবে? আমি পাস তো করেছি, কিন্তু প্রথম হতে পারিনি। শুধু তোর জন্য, তোর জন্য আমার সব স্বপ্ন শেষ। তাই তোকে বিয়ে করারও আমার আর কোনো ইচ্ছে নেই। এই বলে ইরা চলে যাচ্ছিল বলে ইরাকে নিয়ে একটা রুমে চলে আসে। এরপর কি হলো না হলো তা তো আপনার গল্পের প্রথমে জানতে পেরেছেন। যদি কেউ প্রথম পর্ব মিস করে থাকেন তাহলে অবশ্যই পড়ে নেবেন, কেননা প্রথম পর্ব না পড়ে থাকলে এই গল্পটার কোনো কিছু বুঝতে পারবেন না। রেজাল্টের দিন অনেক কষ্ট নিয়ে আকাশ ওর বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসতেই, কি রে, তুই একা আসলি কেন? আমার বৌমা কোথায়? কথাটা শুনে আকাশ ওর মাকে ধরে কাঁদতে থাকে। উনি কান্না শুনে বুঝতে পারে খারাপ কিছু তো হয়েছে। কি হয়েছে? মেয়েটি কি তোকে? যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এই নিয়ে মন খারাপ করিস না। আর তাছাড়া তুই এখন ব্যবসায় দেখাশোনা কর, তাহলে কখনো ওই মেয়ের সাথে দেখা হলে তুই অপমানের উচিত শিক্ষা ওকে দিবি। তাই দিব, আমি ওকে বোঝাবো একজনের মনের মধ্যে এভাবে আঘাত করলে কি হতে পারে। তাই করিস। 2 দিন পর থেকে তুই আমাদের কোম্পানিতে যাবি। এর ভিতরে আমি তোর বাবাকে বলবো তোর জন্য সব কিছু তৈরি করে যেন রাখা হয়। ঠিক আছে। এইদিকে ইরা আর বান্ধবীরা বসে আছে। তার সাথে নাটক তো ওরা ভালোই করেছে, তাই দেখতে থাকে। কিছুক্ষণ পর, দোস্ত, তুই যে এত ভালো নাটক করতে পারবি আমি তো বুঝতেই পারিনি। আরে এতদিন ধরে প্ল্যান করেছি, কিন্তু ও যে আমাকে নিজে থেকে রুমে নিয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। সেই জন্যই তো ব্যাপারটা আরো বেশি এনজয় হয়েছে। তবে এরা কাজটা কিন্তু মোটেও ভালো হয়নি। আকাশ ভাইয়া কিন্তু তোকে সত্যি অনেক ভালোবেসেছিল, কিন্তু এভাবে ওনার সাথে এরকমটা নাও করতে পারতি। বিয়ে করবি না এই কথা বলে দিলেই পারতি।
তাছাড়া তুই এরকমটা করলি কেন? সেকেন্ড হয়েছিস বলে কি? আরে না, আমি তো একজনকে ভালোবাসি, সেই জন্য ওর মতো ছেলের সাথে আমি কেন থাকতে যাব? তাছাড়া আমি যাকে ভালোবাসি সে আমাদের 50 বার কিনে নিতে পারবে। কি বলিস? এত টাকা ওদের? শুধু কি টাকা, ওদের ফ্যাক্টরি, কারখানা, বাড়ি, গাড়ি আর জমির তো অভাব নেই। ওকে বিয়ে করতে পারলে আমার তো আর কিছুই লাগবে না। তা ছেলেটা কেমন রে? ওর সাথে পরিচয় করিয়ে দিবি কি? তাছাড়া তুই তো এখনো ওর কথা আমাদের বলিসনি। আরে বলবো কি করে, ওর সাথে তো আমার কখনো দেখাও হয়নি, নাই কখনো কথা হয়েছে, তাহলে তোদের বলবো কি করে? তা দেখে প্রেমে পড়ে গেলি? আচ্ছা শোন, তোরা যে করেই হোক ওর ছবি বের কর, বা ওর সাথে কিভাবে মিট করব তার ব্যবস্থা কর। ওদের কোম্পানিতে চলে যা কোনোভাবে। সমস্যা তো ওখানেই। ঠিক বুঝলাম না। এরপর ইরা ওদের সবটা বলতে থাকে এক এক করে। ওরা সবটা বুঝতে পারে। এটা তো অনেক বড় সমস্যা। তাহলে একটা কাজ করতে পারিস তুই। কি কাজ? যে কোনোভাবেই পারিস না কেন ওদের বাসায় আবার যাওয়ার চেষ্টা কর, তাহলে হয়ে যাবে সব কিছু। তাহলে তো 1 মাস অপেক্ষা করতে হবে। এতগুলো মাস যখন অপেক্ষা করেছিস তখন আর 1 মাস না হয় অপেক্ষা কর। তাছাড়া এর ভিতরেই দেখি ওই ভেটার খোঁজ পাই কিনা। ঠিক আছে, তাহলে চল। ইরা চলে আসে। এদিকে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। পরের দিন, বাবা তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ আজকে? আজকে চৌধুরী গ্রুপ মালিকের ছেলে ফিরে এসেছে আর আজকে প্রথম উনি অফিসে বসবে, তাই দেখা করার জন্য যাচ্ছি। সত্যি বলছো আব্বু তুমি? সত্যি বলছি। কেন, তুই যাবি নাকি? যেতে তো খুবই ইচ্ছে করতেছে, কিন্তু তুমি নিয়ে যেতে পারবে কি? অফিসে তো নিয়ে যেতে পারবো না, কিন্তু ভিতরে ওনার সাথে দেখা করিয়ে দিতে পারবো কি না তা আমি কিন্তু বলতে পারবো না। চিন্তা নেই, যতটুকু পারো সাহায্য করিও। তাহলে তৈরি হয়ে নে, আমরা এখনই বের হব তাহলে। ঠিক আছে আব্বু। ওরা বেরিয়ে চলে আসে। অনেক সময়ের পর অফিসে পৌঁছায়, কিন্তু এত ভিড় দেখে ইরা তো আরো বেশি অবাক হয়ে যায়। কি ব্যাপার আব্বু, এত ভিড় কেন? ভিড় তো হবেই, আজকে ওনার প্রথম দিন, তাই বিভিন্ন কোম্পানির মালিক এসেছে দেখা করার জন্য। কিন্তু বাবা এতজনের ভেতরে আমি দেখা করতে পারবো তো? আমি নিজে দেখা করতে পারবো কি না ওটাই তো ঠিকভাবে বলতে পারছি না। আচ্ছা সেসব পরে দেখা যাবে, আগে তুই চল আমার সাথে। ওনাদের নিয়ে ভেতরে যায়। কিছুক্ষণ পর একে একে সবাই আকাশের সাথে দেখা করতে থাকে। দেখা শেষ হয় আস্তে আস্তে সবার, কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় কয়েকজন তো দেখাও করতে পারেনি। তার মধ্যে ইরা আর ওর বাবাও ছিল। একটু পরে, আজকে মনে হয় দেখা হবে না, আমরা বরং ওনার বাসায় যাওয়ার পর দেখা করে নিব। ঠিক আছে আব্বু। একটু পরে ওরা চলে আসে ওখান থেকে। কিছুদিন পর, আব্বু কখন যাবে ওদের বাসায়? একটা কথা বল, তুই ওনার সাথে দেখা করার জন্য এত উতল হয়ে যাচ্ছিস কেন? আমি বুঝতে পারছি না। আব্বু তুমি বুঝবে না, তবে ধরে নাও তোমার মেয়ের জামাই হতে চলেছে। কি, ওনার মতো এত বড় লোক তোকে কিনা বিয়ে করবে? চিন্তা করো না, আমি কোনো না কোনো ব্যবস্থা তো করবই। এখন তাহলে আমি অফিসে যাচ্ছি। ইরার বাবা অফিসে যাওয়ার পর ইরা চলে আসে দেখা করার জন্য। প্রথমে দেখা হয় আকাশের মায়ের সাথে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই তো আমি ভালো আছি। তা তোমাকে তো ঠিক চিনলাম না। আন্টি আমাকে ভুলে গেলেন? আমি ইরা, রফিক চৌধুরীর মেয়ে। আমি 1 মাস আগে আপনাদের বাসায় এসেছিলাম আমি। মনে পড়েছে, তা আজকে হঠাৎ এত মাস পর? শুনলাম আন্টি আকাশ এসেছে, তাই দেখা করতে এলাম ওনার সাথে। আকাশ তো এখন বাগানে আছে। কিছু মনে না করলে আমি কি ওখানে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই যেতে পারো। ইরা বাসা থেকে বের হয়ে বাগানে যায় আর ওখানে একটা ছেলেকে বাগানে পানি দিতে দেখে, তাই পেছন থেকে ডাক দেয়। এই যে শুনছেন? ইরার কণ্ঠটা আকাশের চেনা চেনা মনে হচ্ছে, তাই পেছনে ফিরে তাকায়। তাকাতেই ইরা তো অবাক হয় আর তাচ্ছিল্যভাবে হাসতে থাকে। কিরে তুই এখানে কবে থেকে চাকরি নিলি? তোর তো অনেক ভালো রেজাল্ট ছিল, তা ভালো কোম্পানিতে জব করতে পারতি, তা না করে এখানে মালির কাজ করছিস। অবশ্য চিন্তা করিস না, এই বাড়ির মালিকের ছেলের সাথে আমার বিয়ে হয়ে নিক, তারপর আমার হাজব্যান্ডকে বলে তোকে অফিসের একটা চাকরির ব্যবস্থা করে দিব আমি। ততদিনে তোকে এই কাজেই ভালো মানাবে। তা এখন বল, এই বাড়ির মালিকের ছেলে কোথায়? তা আমি কি করে বলবো, আমি তো ওনাকে দেখিনি। কি, এই বাড়িতে কাজ করছিস আর বলছিস তুই চিনিস না? মজা করিস নাকি আমার সাথে? তাহলে ভেবে রাখিস তোর চাকরি আমি খেয়ে নিব। তাহলে চাকরি কি খাওয়ার জিনিস যে বলে খেয়ে নিতে পারবেন?
আমার মুখের উপর কথা বলছিস তুই? একটা সময়ে এই মুখের সাথে ওই মুখ লেগে থাকতো, আর এখন কথা বলতেছি বলে দোষ হয়ে গেল? হয়েছে, কারণ তোকে আমি তখন ভালো রেজাল্টের আশায় তোকে সহ্য করে গিয়েছি। এরপর আর হবে না এরকমটা। তা কাজ শেষ হলে এবার আসতে পারেন। ইরা মুখ গোমড়া করে চলে আসে ওখান থেকে। ইরাকে এরকম দেখতে পেয়ে কি হয়েছে তোমার? মুখটা এমন করে রেখেছো কেন? আন্টি আর বলিয়েন না, আপনাদের বাসার মালি ছেলেটা আমাকে যা তা বলে অপমান করেছে। কি বলছো এইসব? তুমি ভেবে বলছো তো? জি আন্টি, আমি তো ভেবেই বললাম সবকিছু। কিন্তু কি হয়েছে আন্টি? আমাদের বাসায় তো মালি কাজ করে, কিন্তু ওনার তো বয়স 50-এর মতো হবে। আমরা তো কোনো ছেলে রাখিনি। কি বলেন আন্টি? তাহলে ওই ছেলেটা কে? ওটা তো আমার ছেলে আকাশ। কথাটা শুনে ইরার তো অবাক হয়ে যায়, কেননা এরকম কোনো কিছু ওনার থেকে শুনবে তা ইরা কল্পনাও করেনি। সবটা শোনার পর এখন আমার কি হবে? তোমার কি হবে মানে? আন্টি আমি এখন যাই, পরে আবার আসবো। এরা কোনো মতে ওখান থেকে পালিয়ে যায়। এইদিকে আকাশ মালিকে বাকি কাজগুলো করতে দিয়ে বাসায় আসে। তখন ওর মাকে সামনে পেয়ে জিজ্ঞেস করে, মা, একটু আগে একটা মেয়ে আমার সাথে দেখা করার জন্য বাগানে এসেছে। ওই মেয়েটা কে? আর তুমি কি চিনো ওনাকে? কিছুটা চিনি আমি। মেয়েটা ভারী মিষ্টি একটা মেয়ে, অনেক ভদ্র মনে হচ্ছে দেখো। তাছাড়া দেখতে তো অনেক লক্ষ্মী মেয়ে মনে হচ্ছে আমার কাছে। ওয়েট ওয়েট, তুমি আবার আমার সাথে ওই মেয়ে বিয়ে দেওয়ার প্ল্যান করছো না তো? এতক্ষণ তো করিনি, কিন্তু তুই রাজি থাকলে তো আমি এই নিয়ে কথা বলবো। কোনো দরকার নেই। দরকার পড়লে আমি বিয়ে করবো না জীবনে। তবুও ওই মেয়ে বিয়ে তো দূরের কথা, আমার আশেপাশে দেখলে আমি ওকে ছাড়বো না। কেন? কি করেছে মেয়েটি, বলবি তো? তোমাকে জানতে হবে না, এরপর থেকে যেন ওই মেয়েকে এই বাড়িতে না দেখি। কিন্তু ওর সাথে তোর কি হয়েছে তা তো বলবি। বললাম না তোমাকে সবকিছু জানতে হবে না, তবে এইটুকু মনে রেখো, ওই মেয়েকে যেন আমার আশেপাশে না দেখি আর। কথাগুলো বলে রুমে গিয়ে গোসল করতে থাকে। আর এইদিকে ইরার তো সব প্ল্যান জলে ডুবে যায়। এইদিকে ইরার বান্ধবী আর বন্ধু ওরা ইরাকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলে। ওখানে আসার পর ওরা ইরাকে এরকম উদাস দেখতে পেয়ে জিজ্ঞেস করে, কিরে, তুই এইভাবেই বসে আছিস কেন বলতো? লাইফে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আকাশকে অবহেলা করে। তুই কি ঠিক আছিস? কি বলছিস এইগুলো? ঠিকই বলছি। তোরা কি জানিস আকাশের আসল পরিচয় কি? ওর মতো ছেলের আবার আসল পরিচয় আসবে কোথা থেকে? পরিচয় আছে, সেটা তো শাহজাহান চৌধুরীর একমাত্র ছেলেই হচ্ছে ওই আকাশ। কথাটা শুনে ওরা সবাই এতটাই অবাক হয় যা বলার বাহিরে। ওদের মুখ থেকে তো কোনো কথাই বের হচ্ছে না ঠিকভাবে। ওই ছেলে এইভাবে কেন এতদিন চলাফেরা করেছে? তা তো আমি নিজেও জানি না। আমি বলতেছি কেন এইভাবে চলাচল করেছে। আপনাকে তো আমরা কেউ চিনি বলে মনে হচ্ছে না। আমাকে আপনারা না চিনলেও ইরা কিছুটা হলেও চিনতে পেরেছে। আপনাকে আমি কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। যেদিন তুমি আকাশকে কিছু শার্ট কিনে দিয়েছো আর বের হওয়ার সময় আকাশ আমার সাথে ধাক্কা খাই, মনে পড়ে কিসের কথা? হ্যাঁ এবার মনে পড়েছে, কিন্তু আপনি কি আকাশকে আগে থেকেই চিনতেন? আর আমার জন্যই 5 বছর আকাশ এইভাবে চলাফেরা করতে হয়েছে। ঠিক বুঝলাম না আমি। ঠিক আছে, আমি সবটা বুঝিয়ে বলছি তাহলে। এরপর রোজা সবটা বলতে থাকে। সবটা শুনে ওরা অবাক হয়ে যায় আর ইরার চোখ দিয়ে পানি পড়তে থাকে। তা দেখে রোজা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমিও যে আকাশের সাথে সেম কাজটা করেছি। সেম কাজ মানে? ইরাও সবটা বুঝিয়ে বলতে থাকে। সবটা শোনার পর, তুমি তো তাহলে আকাশকে আর পাবে না মনে হচ্ছে। কেন কেন? একে তো আমি আকাশের কাছ থেকে 5 বছর কেড়ে নিয়েছি, আর তুমি ওকে ধোকা দিয়েছ। তাহলে ভেবে দেখো ওর মনের ভেতর কতটা কষ্ট নিয়ে পড়ে আছে। এখন তাহলে উপায় কি? আগে ওর মন জয় করার চেষ্টা করো, তাহলেই হবে। কিন্তু তা কিভাবে করব? তা তো আমি জানি না, তবে আগে ওর আম্মুকে অনেক ভয় পেত, কিন্তু এখন এতগুলো বছর দূরে থাকার কারণে আর কোনো কিছু করা হচ্ছে না। বুঝতে পেরেছি। তাহলে কি করা যায় এখন? ওকে কিভাবে আমি আপন করে পাবো? তুমি এমন কোনো ভালো কাজ করতে থাকো, তাহলে আকাশ যখন জানতে পারবে তখন হয়তো তোমার প্রতি একটু দুর্বল হতে থাকবে। আচ্ছা তাই করব তাহলে।
রোজার কথা মতো ইরা ভালো ভালো কাজ করতে থাকে। এভাবে 1 মাস পর আকাশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন ইরাকে দেখতে পায় কিছু ছোট ছেলে মেয়েদের সাথে কথা বলছে। ওদের অনেক কিছু কিনে দিতে থাকে, তা দেখে আকাশের ভালো লাগলো। এভাবে আরও 3 মাস কেটে যায়। আকাশও এখন বাকি কথা ভুলে গিয়ে ইরাকে খোঁজার চেষ্টা করে। এইদিকে ইরাও আকাশের সাথে একবার দেখা হয়ে যায়, তখন আকাশ নিজেই ওদের সাথে বসেছিল। তখন ইরা ওখানে এসে আকাশকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি আসাতে কি আপনার বেশি অসুবিধা হয়ে গেল মনে হচ্ছে? ইরা বলল, অসুবিধা হবে কেন? আপনার তো এইদিকে আসার কথা না, তাহলে আজ এতগুলো মাস পর এদিকে কেন? আচ্ছা, তুমি কি আমাকে আপন করে নেওয়ার জন্য নিজেকে চেঞ্জ করেছো, নাকি নিজে থেকে ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছো? নিজে থেকে সিদ্ধান্ত নিলাম, তাছাড়া আমি কি করব তা ভেবে পাচ্ছি না। তাই ভাবলাম আবার অবশ্যই সময়টা ওদের সাথেই কাটাই। অবসর সময় আর কোথায়? চাইলে তো নিজেদের ব্যবসা দেখে নিতে পারেন। ওই জিনিসেরই উপর আর কোনো লোভ নেই। হঠাৎ করে আবার কি হলো? তেমন কিছু না, জীবনের সবচাইতে আমি মূল্যবান জিনিসটাকে হারিয়ে ফেলেছি, তাহলে আমার আর কি চাওয়ার থাকতে পারে? মূল্যবান জিনিসটা বলতে? এই যে তোমাকে। আমি কবে থেকে আবার মূল্যবান হলাম? তুমি আমার জীবনে অনেক মূল্যবান ছিলে, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি, আর চিনতে পারিনি বলে আজকে আমার এইরকম অবস্থা। বিশ্বাস করো, আমি শুধুমাত্র প্রথম হওয়ার জন্য তোমার সাথে তখন অভিনয় করেছিলাম। তাছাড়া আমি ছোট লোকদের দেখতে পারতাম না, কিন্তু এখন দেখো ওদের সাথে সময় কাটাতে এখন কত ভালো লাগছে। জীবন কারোর জন্য থেমে থাকে না, ঠিকই বলেছিলে তুমি। তাই দেখো আজকে আমার এরকম অবস্থা হয়েছে, তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি। তুমি যে আমাকে ভালোবাসো তা আমি কি করে বুঝবো? এমনও তো হতে পারে আবার সম্পত্তির জন্য তুমি আমাকে বিয়ে করতে চাও। সম্পত্তির জন্য যদি এখন এতই লোভ থাকতো, তাহলে এতক্ষণে আমি অফিসে এসে বসে যেতাম, এভাবে ওদের সাথে বসে থাকতাম না। তা তোমার ব্যাপার, আমি তাহলে এখন চলি। আমাকে কি আর একটা বারের জন্য কি সুযোগ করে দেওয়া যায় না? সুযোগ তুমি কতবার পেয়েছো, কিন্তু ধরে রাখতে পারোনি। এরকম করে বলো না, আমাকে আর একবার সুযোগ দাও, কথা দিলাম আমি তোমাকে আর কষ্ট পেতে দিব না। আমি জানি রোজার দেওয়া কষ্ট থেকে তুমি এখনো বের হতে পারোনি, কিন্তু তার মধ্যে আমি তোমাকে আরো বেশি কষ্ট দিয়ে ফেলেছি। সেজন্য জানি আমি তুমি অনেক বেশি কষ্ট পেয়েছো, তাই প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করব, তবে লেট হবে। যখন দেখবো তুমি পুরোপুরি ভালো হয়ে গিয়েছো তখন ক্ষমা করব। সত্যি করবে তো? হ্যাঁ, সত্যি। এইদিকে আকাশ বের হয়ে চলে আসে, অন্যদিকে ইরাও ওখানেই বসে থাকে। আরও কিছুক্ষণ পরের দিন আকাশের অফিসে ইরা এসে হাজির। ওকে এইভাবে দেখে আকাশ বুঝতে পারছে না কেন এসেছে, তাই জিজ্ঞেস করে, কি ব্যাপার, অফিসে কি কাজ থাকতে পারে? একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলতে এসেছি। কিসের প্রজেক্ট? একটা চার্টের ব্যাপারে কথা বলতে এসেছি। কই দেখি। চার্টটা পড়ে দেখে আকাশের ভালোই লেগেছে, তাই ও ফাইলে একটা সাইন করে দেয়। একটু পরেই, আমি তাহলে এখন উঠি, ভালো থাকবেন। একটা কথা, এই ফাইল কিন্তু একটু সাবধানে রাখবেন। যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে সবকিছু হারাতে হবে। ঠিক আছে, খেয়াল রাখবো। ফাইল নিয়ে বাসায় ফেরার পথেই কারা যেন ইরার উপরে হামলা করে ফাইলটা নিয়ে যায়। সবাই তো ভেবে নিয়েছে এটা কোনো হাইজ্যাকার করেছে, এরকম কিছু ওনারা ভেবেছে। এইদিকে ফাইল না থাকায় ওদের কোম্পানির লস হতে থাকে, আর 7 দিন পর ওরা দেনার দায়ে প্রায় পথে বসে যায়। তা দেখে আকাশ কি করবে বুঝতে পারছে না, কেননা না চাইলেও কোনো কিছু করে উঠতে পারছে না। একটু পরে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মান ইজ্জত কিছুই টিকিয়ে রাখতে পারলাম না। এভাবে বলিস না মা, ভাগ্যে যা আসে আমাদের তাই হবে। কিন্তু আমাদের সাথে কেন এরকম হতে হলো? এখন কি করবি তুই? আমি দেখি আকাশের সাথে কথা বলে ওদের কোম্পানিতে একটা চাকরি নিতে পারি কিনা। কিন্তু ওই কোম্পানিতে তোকে কি চাকরি দিবে আকাশ? এমনিতেই তো তোর কথার জন্য ও তোকে দেখতে পারে না। এখন আর আমাকে এরকম কিছু বলে না, তুমি চিন্তা করো না, আমি ওদের কোম্পানিতে চাকরি নিয়ে নিব। যে কোনো কাজ, তোমার এই বিপদের দিনে যদি আমি পাশে এসে দাঁড়াতে না পারি, তাহলে তো আমার আর কোনো কিছুই করার থাকবে না। সেজন্য আমার যা কিছুই হয়ে যাক না কেন, তোমাকে এইভাবে কষ্টে থাকতে দিব না। ঠিক আছে, যা তোর ভালো মনে হয়। সেজন্য পরের দিন বেরিয়ে পড়ে আকাশের অফিসে। অফিসে অনেক ভিড় ছিল, তাই ওখানে অপেক্ষা করছিল। একটু পরেই আকাশের রুমে আসে। আসবো কি? হ্যাঁ, আসুন। তা কি মনে করে? আমাকে একটা চাকরি দিতে পারবেন? আপনি কি আমার সাথে মজা করার জন্য এসেছেন? মজা কেন করব? তাহলে আপনি নিজে একটা কোম্পানির এমডি হয়ে আমার কাছে এসেছেন চাকরির জন্য?
তাহলে আমি ব্যাপারটা হাস্যকরভাবে ধরে নিব। কথাটা ভুল বলেননি, কিন্তু আজকে আমাদের হাতে কিছুই নেই, সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি। তা কি ধরনের চাকরি লাগবে? যে কোনো চাকরি হলেই চলবে। আপাতত কোনো পোস্ট খালি নেই, সেজন্য আমি কিছু করতে পারবো না। তাহলে আর কি, আমি অন্য কোনো কোম্পানিতে দেখি। তাই করুন। ইরা উঠে যেতে চাইবে, তখন আকাশের ভাবনায় এলো ইরার কথা। ইরা যদি অন্য কোনো কোম্পানিতে চাকরি করে, তাহলে ওই লোকটা যদি ইরার দারিদ্রতার সুযোগ নিয়ে বসে, তাহলে তো ইরার ক্ষতি হয়ে যাবে। তাছাড়া আমি এখন না হয় ইরাকে ঘৃণা করি, কিন্তু পরে যদি আবার ওর উপর দুর্বল হয়ে যায়, তখন তো আমি ওকে হারিয়ে ফেলবো। না, এরকম কিছু করতে দেওয়া যাবে না। ইরা দরজা বন্ধ পেয়ে আবার আকাশকে বলে, দরজাটা খুলে দিলে আমি বের হতে পারতাম। আচ্ছা, আমার প্রিয় হয়ে চাকরি করতে পারবে কি? অবশ্যই করব, শুধু বাবাকে এই শেষ বয়সে কারোর সামনে হাত পাততে দিতে পারবো না। তার জন্যই আমি যে কোনো কাজ করতে রাজি। তাহলে কাল থেকে চলে এসো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না, এই বিপদের দিনে এইটুকু তো করাই যায়। তাছাড়া আমিও চাই না আপনি অন্য কোম্পানিতে গিয়ে কোনো লোকের লালসার শিকার হন। আসলে অনেকে ভালো জিনিস হাতে পেয়েও তা হারিয়ে ফেলে, আবার অনেকেও হারিয়ে ফেলার পর তা পাওয়ার আশা করে বসে থাকে। আপনিও কি ওদের মতোই অপেক্ষা করছেন? জানি না, তা এখন আসুন, কাল থেকে চলে আসবেন তাহলে। ঠিক আছে। ইরা বাসায় এসে ওর বাবাকে সবটা জানায়। সবটা জানার পর, আমি জানি আকাশ তোকে ফিরাবে না। কি করে? আকাশ যে তোকে ভালোবাসতো তা আমি জানতাম। তাছাড়া আকাশ নিজেই বলেছিল তোকে না বলতে, তাই আমি কোনো কিছু আর বলিনি। আচ্ছা, তুই রুমে যা তাহলে। ঠিক আছে বাবা। পরের দিন বেরিয়ে পড়ে অফিসে। আকাশ অফিসে পৌঁছানোর আগে ইরা এসে সবকিছু গুছিয়ে রেখে দেয়। কিছুক্ষণ পর, কি ব্যাপার, কখন এলেন? এই তো 10 মিনিট হলো। তাহলে এখন আবার বাসায় যান। কেন কেন? বাসায় কেন যাব? আমি 3 দিনের জন্য মালয়েশিয়া যাচ্ছি, তাই আপনাকে আমার সাথে যেতে হবে। আমি কেন যাব? আমি বসে যেতে পারলে আপনি কেন আমার সাথে যেতে পারবেন না? আসলে স্যার, এতগুলো টাকা আমি কোথায় পাবো? এই টাকা কোম্পানি থেকে খরচ করা হবে, তাই আপনাকে এই নিয়ে টেনশন করতে হবে না। সেজন্য বাসায় গিয়ে 3-4 দিন থাকার মতো জামা কাপড় নিয়ে নিন। তা আপনি কি সবকিছু আগেই গুছিয়ে নিয়ে এসেছেন? না, আম্মু গুছিয়ে রেখে দিবে। আপনি প্রথমে নিজের বাসায় যাবেন, আর নিজেরগুলো নিয়ে আমার বাসায় যাবেন, তারপর আমারগুলো নিয়ে চলে আসবেন। ড্রাইভারকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, বেশি সময় লাগাবেন না বলে দিলাম। সময় কেন লাগবে স্যার? কেননা মেয়েদের সবকিছুতে অনেক লেট হয়। এর আগে কি অন্য কোনো মেয়ের সাথে? সবটা জানতে হবে না, তাই তাড়াতাড়ি যান এখন। ইরা বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশের কথা মতো সবকিছু নিয়ে আকাশের বাসায় আসে। আন্টি, আকাশের ব্যাগ কি গোছানো শেষ? তুমিও কি ওর সাথে যাবে? জি আন্টি। কিন্তু আকাশ তো বলছিল ব্যবসায় কোনো কাজে যাবে, তাহলে তুমি কেন যাবে ওর সাথে? আসলে আন্টি, আমি আপনাদের কোম্পানিতেই চাকরি নিয়েছি, তাই এখন যেতে হচ্ছে। তোমাদের তো নিজেদেরই কোম্পানি আছে, তাহলে? এখন আমাকে যেতে হবে, অনেক লেট হয়ে গিয়েছে। আচ্ছা, আবার এসো। জি আন্টি, আসবো। ওখান থেকে বের হয়ে অফিসে আসে। তারপর বেরিয়ে পড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে। প্লেনে ওরা অনেক কথাই বলতে থাকে। সব কথার মধ্যে ইরা শুধু চোখের পানি দেখতে পায়। কান্না করার কি আছে? কলেজ লাইফ থেকে যারা আমাকে খুব ভালো বন্ধু ছিল, আর বিপদের সময় ওদের কারো কাছ থেকে আমি কোনো সাহায্য পাইনি, কিন্তু তোমার এত বড় ক্ষতি করার পরেও তুমি আমাকে সাহায্য করেছো, তাই ওদের কথা মনে পড়তেই আমার কষ্ট হয়। একটা কথা মনে রাখবে, কেউ যদি নিজে থেকে কাউকে উপকার করতে আসে, তাহলে সে উপকার গ্রহণ করো। কেননা সে উপকার ভালো অথবা খারাপ, পরিচিত লোকেরা কাছে না আসার চেয়ে অপরিচিত লোকদের উপদেশ পাওয়া অনেক ভালো। বুঝতে পেরেছি। প্লেনে এইভাবে কথা বলতে বলতে মালয়েশিয়ায় এসে পৌঁছায়। ওখানে ওরা নিজেদের কাজ করতে থাকে। এভাবে 3 দিন পর, আমাদের কাজ শেষ, তাই কালকে আমরা দেশে ফিরে যাব। একটা কথা বলার ছিল। কি কথা? এখানে যখন এসেছি তখন বাবার জন্য কিছু নিয়ে যেতে ইচ্ছে করতেছে, কিন্তু আমার কাছে তো। বুঝতে পেরেছি, তাহলে সন্ধ্যের পর বের হব আমরা, তখন যা যা লাগবে আমি কিনে দিব। ঠিক আছে। সন্ধ্যায় বের হয়ে কিছু শপিং করতে চলে আসে। আকাশ ওর বাবা মায়ের জন্য অনেক কিছু কিনে নেয়। পরের দিন ওরা চলে আসে আবার বাংলাদেশে। বাংলাদেশে আসার 2 মাস পর, আকাশ, তোকে একটা কথা বলার ছিল আমার। কি কথা? ইরাকে কি তোর পছন্দ হয়? হঠাৎ এই প্রশ্ন কেন? কারণ তো আছে। কি কারণ? আমার কেন জানি মনে হচ্ছে তুই ইরাকে আগে থেকেই চিনিস। তাছাড়া তুই বাড়িতে ফিরে আসার আগেও
এরা অনেকবার আমাদের বাড়িতে এসেছে তোর সাথে দেখা করে যাওয়ার জন্য, কিন্তু তুই তখন ছিলি না। আমি তো ইরাকে সে 2 বছর আগে থেকে ভালোবাসি। কি বলছিস? তাহলে এতদিন ধরে কেন বলিসনি আমাদের? তার কারণ আছে। কি কারণ বল আমাকে। তাহলে শোনো। তারপর আকাশ ওর মাকে সব কথা বলতে থাকে। সবটা শোনার পর উনি বুঝতে পারে, সবটা বোঝা হয়ে যাওয়ার পর তুই যে ইরার কথা বলছিস আর এখন যে ইরা আছে, দুজনের মধ্যে তো অনেক পার্থক্য। তা আমিও খেয়াল করেছি, ওদের সবকিছু যাওয়ার পরই তো ও অনেকটা পাল্টে গিয়েছে। তা না হয় বুঝলাম, কিন্তু তুই যদি ওকে এখনো ভালোবাসিস তাহলে ওকে বিয়ে করে বাড়িতে তুলে আন। আনবো মা, সময় হলে নিয়ে আসবো। এখন তাহলে ফ্রেশ হয়ে নে। এভাবে আরও কিছুদিন যেতে থাকে। হঠাৎ করে ইরা একদিন আকাশের বাড়িতে আসে। তখন ওখানে আকাশ, ওর বাবা মা ওনারাও ছিল। ইরাকে এইভাবে আসতে দেখে কি ব্যাপার ইরা, তুমি এখানে কেন? আন্টি, আমি চাকরি ছেড়ে দেওয়ার জন্য এসেছি। এতগুলো মাস পর তোমার চাকরি ছেড়ে দেওয়ার কারণ কি? তার কারণ আপনার ছেলে। আমি আবার কি করলাম? আমি যতই ওর আশেপাশে থাকি ততই আমি দুর্বল হয়ে পড়ি ওর উপরে। তাই আমি যদি চাকরিটা ছেড়ে দিই তাহলে আর আমি ওর উপরে দুর্বল হয়ে আর যাব না। আমি যদি ওর উপরে দুর্বল হয়ে যাই তাহলে আকাশ মনে করবে আমি ওকে না ভালোবেসে ওর সম্পত্তির লোভে পড়ে ওকে ভালোবেসেছি। তাই আমি চাই না তেমন কিছুই হোক। তাই হবে। তাহলে তোমরা যদি সেরকম মনে করো তাহলে চাকরিটা ছেড়ে দিতে পারো। এই নিন কাগজ, শুধু সাইন করে দিলেই হবে। আমি সাইন করে দেই, তখন ইরা চলে যায়। এটা কি করলি তুই? তুমি কি চাও তোমার বৌমা আমার বিয়ে হয়ে চাকরি করুক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এই দিনটা অপেক্ষায় ছিলাম, যেদিন ইরা আমার উপর দুর্বল হয়ে চাকরিটা ছেড়ে দিতে চাইবে। সেদিনে আমি বুঝে নিব ইরা আমাকে সত্যি ভালোবাসে। আর আমি আজকে বুঝতে পেরেছি। তোমরা বিয়ের ব্যবস্থা করো তাহলে। এইদিকে 7 দিন পর ইরা বউ সেজে বসে আছে একটা বাড়িতে। বাড়িটা ইরার পরিচিত ছিল না। তাছাড়া ইরা নিজেও জানে না ওর বর দেখতে কেমন আর নাম কি ছিল। একটু পর আকাশ রুমে এলে ইরা উঠে এসে সালাম দিয়ে বলে, আপনাকে আমি কিছু কথা বলতে চাই। আমি আপনাকে বিয়ে ঠিকই করেছি, কিন্তু এত তাড়াতাড়ি আমি স্বামীর অধিকার দিতে পারবো না। আমি একজনকে ভালোবাসি আর ওর থেকে দূরে সরে আসার জন্যই আপনাকে বিয়ে করা। তাহলে কি আমি বেরিয়ে যাব? কথাটা বলে যখন ঘোমটা